হ্যালো 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 হ্যালো, আশা করি সকালে অনেক ভালো আছো। তাহলে আমাদের চলে এলো সেই দীর্ঘ প্রতীক্ষিত ক্লাস, যে তোমরা যারা নটরডেম কলেজ বা হলি ক্রস অথবা সেন্ট জোসেফ এই যে ভালো কলেজগুলোতে ভর্তি হতে চাও, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের কিন্তু একটা বড় ভর্তি পরীক্ষার সম্মুখীন হতে হয়। তো এই ভর্তি পরীক্ষার পুরা যে প্রশ্ন প্যাটার্ন এবং যেভাবে প্রস্তুতি নিলে তোমার জন্য এই ভর্তি পরীক্ষাটাকে ক্র্যাক করা অনেক সহজ হবে, সেই বিষয় নিয়ে মূলত ফিজিক্সের পূর্ণাঙ্গ প্রস্তুতির উপর আমি মূলত তোমাকে কয়েকটা ক্লাস নিয়ে দিব। এবং আজকের ক্লাসে আমরা মোটামুটি চেষ্টা করব ফিজিক্সের 1, 2, 3, 4, 5 এরকম যতগুলো চ্যাপ্টার কাভার করা যায় ফুল, মানে একদম কলেজ ভর্তি উপযোগী করে ততদূর পর্যন্ত আগানোর জন্য। তো সবার আগে একটা জিনিস একটু বলে নেই, সেটা হলো যে কলেজ আমাদের লাইফে কিন্তু খুবই ভাইটাল, বুঝছো। আমি নটরডেম কলেজে পড়তাম এবং তোমরা অনেকে জানো কি না আমি জানি না, আমি হচ্ছি 2004 সালে নটরডেমে ভর্তি হয়েছিলাম ইন্টারমিডিয়েটে। তো তখন আসলে প্রতিযোগিতা এমনই ছিল, কিন্তু তখন আসলে এ প্লাসের সংখ্যা ছিল মোটামুটি কম। তোমাদের যখন এখন এ প্লাস অনেক বেশি থাকে, আমাদের সময় তুলনামূলক কম ছিল, বিকজ আমাদের ক্ষেত্রে খাতা এত ক্রিটিক্যালি দেখতো, দেখা যাচ্ছে বানানে নাম্বার কাটতো, দাড়ি কমা ভুল হলে নাম্বার কাটতো। তা আমাদের ক্ষেত্রে মনে করো বাংলাতে 100-তে 99 পাওয়া, 100-তে 95 পাওয়া স্বপ্নের মতন ছিল, বুঝতে পারছো। আমরা মনে করো ফিজিক্সে লিখতেছি, ফিজিক্সের বানান ভুল হলে নাম্বার কাটতেছে। একটা ক্যালকুলেশন মনে করো কোনো এক জায়গায় প্লাসটাকে তুমি ঘোরায় ফেলছো, ওইখানে নাম্বার কাটতেছে, এরকম নানান প্যাটার্ন ছিল। দ্যাট ওয়াজ যে আমাদের এ প্লাসের সংখ্যা অনেক কম থাকতো। তো তোমরা অনেক লাকি, তোমাদের এ প্লাস আসলে বন্যা বয়ে যায় প্রত্যেক বছর। তো আসলে কলেজ আমাদের জন্য কেন ইম্পর্ট্যান্ট এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, যে আমাদের যে কলেজগুলা, এই কলেজগুলো কিন্তু তোমাকে শুধুমাত্র যে কেতাবি বিদ্যা শেখায় তা না। যেমন নটরডেম কলেজ বা হলি ক্রস বা সেন্ট জোসেফ, এই যে কলেজগুলা, এই কলেজগুলোতে তোমাকে কিভাবে তুমি পড়বা, তারপর কিভাবে তুমি নিয়মানুবর্তী হবা, ডিসিপ্লিন হবা, তারপর তুমি কিভাবে পড়াশোনাকে গুছিয়ে সামনের দিকে আগাবা, পুরাপুরি কিভাবে পরীক্ষা দিবা, ল্যাবরেটরি কিভাবে থাকবে, মানে সব কিছুই তোমাকে শেখানো হবে। এবং আমি যদি তোমাকে বলি যে আমার তো শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলা, আমি নটরডেম কলেজে পড়তাম, পরে বুয়েটে পড়তাম, পরে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, ঢাকা ইউনিভার্সিটির আইবি থেকে এমবিএ যখন করছি তখনকার কথা বলছি। তো এই 3টা প্রতিষ্ঠানের মধ্যে আমি একদম 1 নম্বরে রাখবো হচ্ছে নটরডেম কলেজকে, বিকজ নটরডেম কলেজ এত ওয়েল অর্গানাইজ ছিল যে চাপ থাকলেও সেটা বোঝা যাইতো না, কিন্তু অন্য জায়গাগুলোতে চাপের পরিমাণ থাকতো অনেক বেশি, বুঝতে পারছো। সো তোমাকে আসলে আমি এটা বলছি না যে নটরডেমে ভর্তি হওয়া মানে তুমি অনেক কিছু পেয়ে গেছো, বিষয়টা মোটেও এমন না। অনেক অন্য কলেজ থেকেও মানুষজন অনেক ভালো করে, যেমন চিটাগাং কলেজ আছে, ওদিকে রাজশাহী কলেজ আছে, খুলনাতে আছে, সিলেটে আছে, অনেক বড় বড় নাম করা কলেজ আছে, কিন্তু এগুলোর বাইরে, কিন্তু এগুলো মিশনারিজ কলেজ, এরা তুলনামূলক অনেক ডিসিপ্লিনড। এই জন্য এখানে মোটামুটি যারা ভর্তি হয় 99% স্টুডেন্টই তুলনামূলক অনেক অনেক ভালো করতে পারে। তোমার দায়িত্ব হচ্ছে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কলেজগুলোতে টেকা, বুঝতে পারছো। আমি আশা করি তারপরে তুমি তোমার নিজের জীবনের গতি নিজেই পেয়ে যাবা। তো তোমরা নিশ্চয়ই জানো যে কলেজ ভর্তির পর তোমাদের কিন্তু সামনে আবার ইন্টারমিডিয়েট আছে। তো তোমাদের আমি একটু বলে দিই, তোমরা এনসাইনার থেকে কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটের যে কোর্সগুলো সেগুলো করে ফেলতে পারো। যেন এই মুহূর্তে তুমি 2025 ব্যাচ, তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিলে, তোমরা 27 ব্যাচ মানে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা 2027 সালে। সো তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা insignia.com-এ যাওয়ার পরে দেখবা এখানে কিছু কোর্স অফার করা আছে। যেমন এটাতে অ্যাডমিশনের কোর্স ফিজিক্সের, মানে যারা 25 সালে বুয়েট অ্যাডমিশন টেস্ট বা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে তাদের জন্য। আর ইন্টারমিডিয়েটে দেখা আমি তোমাকে একটু বলে দিই, ফার্স্ট ইয়ারে 3টা কোর্স আছে, কিন্তু এখানে তোমরা কিন্তু এই কোর্সটাতে আবার অ্যাডমিট হবে না। 26 ব্যাচ মানে তোমাদের এক ব্যাচ সিনিয়র যারা, তারা অলরেডি এই কোর্সটা করতেছে। আমাদের এই কোর্সে এখন এনরোল স্টুডেন্ট হচ্ছে 1578 জন। আর এই যে এটা হচ্ছে আইসিটি কোর্স, ঠিক আছে। আইসিটি তোমার ফার্স্ট মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা মিলে একটা কোর্স মূলত, এটার ফি খুবই সামান্য। তো এটাতে তুমি অ্যাডমিট হতে পারো। আর তোমাদের জন্য ফিজিক্সের মানে 27 সাল তোমরা যেহেতু ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, তোমাদের জন্য এই কোর্সটাতে তোমরা অ্যাডমিট হবা। এইচএসসি 2027 ফিজিক্স ফার্স্ট পার্ট ফুল কোর্স, এটা কিন্তু ফুল কোর্স। এটাতে তুমি যদি ক্লিক করো কোর্সের মধ্যে ঢুকে যেতে পারবা। আর এখানে তুমি দেখো মোটামুটি কতগুলো ক্লাস আছে, কয় ঘন্টা ক্লাস আছে সব পেয়ে যাবা। আর ক্লাসগুলো যদি ডেমো দেখতে চাই, এখানে তুমি দেখবা 4টা ডেমো ক্লাস দেওয়া আছে, এখানে ক্লিক করলেই চলবে। আর সকল ক্লাসগুলো কেমনভাবে আছে তোমাকে একটু বলে দিই, দেখো এই যেখানে সবগুলো ক্লাস একদম চ্যাপ্টার ওয়াইজ সাজানো আছে। যেমন ধরো তোমার ভেক্টরে 26টা ক্লাস আছে, ডাইনামিক্স মানে গতিবিদ্যাতে 13টা ক্লাস আছে, এগুলো সব ইন্টারমিডিয়েটের তোমার বিভিন্ন চ্যাপ্টারগুলো। কাজ ক্ষমতা শক্তিতে 13টা চ্যাপ্টার আছে, গ্র্যাভিটিতে 14টা চ্যাপ্টার আছে। যেটা ক্লিক করবা তুমি সেটার মধ্যেই ঢুকে যেতে পারবা। তারপর তোমার সরল ছন্দ স্পন্দনে 11টা ক্লাস আছে, ঠিক আছে। এখানে ক্লাসের টাইম লিমিটও দেওয়া আছে। তো তুমি কোর্সে ভর্তির জন্য কি করবা, জাস্ট দেখো এখানে এনরোল নাও একটা অপশন আছে, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এটা ম্যানুয়াল পেমেন্টের ক্ষেত্রে।
সো তুমি এখানে এই যে এই দুইটা নাম্বারের যে কোনো একটা নাম্বারে আমাদের কোর্সের ফি যেটা কোর্স ফি মাত্র এখন 2000 টাকা, এটা পেমেন্ট করে এই ডিটেলসগুলো এখানে দিবা, দিয়ে সাবমিট করলে তুমি কোর্সে অ্যাড হয়ে যাবা। তারপর তোমার একটা ড্যাশবোর্ড থাকবে, সেই ড্যাশবোর্ডের মাধ্যমে তুমি মোটামুটি সব কিছু অ্যাক্সেস পেয়ে যাবা। তো তোমরা এই কোর্সটা নিয়ে নিতে পারো। তো এখন আমরা চল আস্তে আস্তে আমাদের মূল যে আলোচনা সেই আলোচনায় প্রবেশ করি, ঠিক আছে? আমরা তোমাকে একটা কথা একটু বলি, খেয়াল করো। আমার একটা জিনিস যেটা মনে হয়েছে এই বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালিসিস করে কলেজের, সেটা হচ্ছে তোমার এসএসসির যে বইটা আছে, ঠিক আছে, এই বইটার সাথে তুমি খানিকটা এইচএসসি বইয়ের একটা সংমিশ্রণ ঘটিয়ে এই কয়েকটা দিন একটু উল্টা উল্টা দেখবা। মানে আমি বলতে চাচ্ছি, তুমি ইন্টারমিডিয়েটের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে বইগুলা পুরাতন, তোমার কোনো সিনিয়র ভাইয়া বাপুর কাছ থেকে একটু কালেক্ট করে নাও। এতে কী হবে জানো? বিশ্বাস করো, ইন্টারমিডিয়েটের যে ইজি কোশ্চেনগুলো আছে যেগুলো এসএসসির বইতে নাই, সেখান থেকে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন পাবা নটরডেম বা হলি ক্রস ভর্তি পরীক্ষার জন্য। ট্রাস্ট মি অ্যান্ড ট্রাস্ট মি, ঠিক আছে? সো তোমার দায়িত্ব হচ্ছে তুমি এসএসসির যে বইটা তো ফুল কাভার করেছই, আর তুমি ইন্টারমিডিয়েটের যে বইগুলো আছে সেটা একটু মোটামুটি কালেক্ট করে ফেলবা। আর তোমাদের অবগতির জন্য আমি একটা জিনিস একটু বলে দিই, সেটা হলো তোমরা দেখবা তোমাদের তো বই আছে হচ্ছে মোটামুটি, আমি পিডিএফটা একটু খুলতে চাই তাহলে তুমি বুঝতে পারবা। তোমাদের এই যে হ্যাঁ, এই বইটা তোমরা মোটামুটি পড়েছো, ঠিক আছে? এই যে এই বইটা, এটা হচ্ছে তোমার 25 সালের জন্য বইটা, এই বইটা তোমরা মোটামুটি পড়েছো। আর এর আগের যে বইটা, এই বইটা হচ্ছে এটা হচ্ছে মনে করো আমাদের আমলে পড়তাম আমরা, আমাদের সময় অনেকগুলো চ্যাপ্টার ছিল। দেখো এই যে এটা পিডিএফ পাওয়া যায় অনলাইনে, ঠিক আছে? যেখানে এতগুলো চ্যাপ্টার ছিল। এই বইটা মোটামুটি খুব গোছানো, খুব সাজানো আছে। সো তুমি একটু চোখ বুলায় যাবা এই বইটা, মোটামুটি একদম একটু চোখ বুলায় গেলে দেখবা যে এই বইটাও মোটামুটি বেশ সুন্দরভাবে কম্প্যাক্টভাবে সাজানো আছে। তুমি এটা অনলাইনে সার্চ দিলেই পাবা। আর তোমাদের এই বই তো আসলে নতুন না, তোমাদের এই বইটা তোমাদের কাছেই আছে, ঠিক আছে? কাছেই আছে। তো এই বইগুলো থেকে মোটামুটি আমাদের একটু দেখা লাগবে। তো আমরা চলো গতি চ্যাপ্টারটাতে একটু দেখে আসি। প্রথম চ্যাপ্টারটা আসলে অনেক বেশি ইনফরমেশান আছে, এটা আমি আসতেছি একটু পরে। গতি চ্যাপ্টারে দেখো, গতি গতি কোথায় গেল? গতি 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 আমরা অনেক কিছু করব, বুঝছো? আমরা পড়বো, প্রবলেম সলভ করবো, অনেক কিছু করব। গতি কোথায় গেল? আসো 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 বাবা, আসো গতি, আসো। আচ্ছা, চলে আসছে গতি। একটু লক্ষ্য করো, এখানে মূলত আমরা সমবেগ অথবা সমত্বরণ নিয়ে মোটামুটি আলোচনা করেছি। তো তুমি একটু যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবা যেখানে দুইটা শব্দ আছে, স্থিতি গতি, তুমি তো জানো এগুলা কি জিনিস, স্থির গতিশীল অবস্থা। দুইটা কথা আছে, একটা হচ্ছে দ্রুতি, একটা হচ্ছে বেগ। আমি তোমাকে একটু বলে নেই, তুমি যদি বিষয়টা একটু গুরুত্ব দাও তাহলে বুঝতে পারবা। আচ্ছা, দ্রুতি আর বেগ শব্দটার সাথে তো তোমাদের নিশ্চয়ই পরিচয় আছে, তাই না? দ্রুতি আর বেগ। ধরো তোমাকে যদি কখনো কেউ প্রশ্ন করে যে দ্রুতি মানে কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। দ্রুতি মানে হচ্ছে তুমি মোট যতখানি পথ যাবে, মোট যতখানি পথ অতিক্রম করলে এই পথকে সময় দিয়ে ভাগ করবা, তাহলে কি পেয়ে যাবা? তাহলে পেয়ে যাবা হচ্ছে দ্রুতি, ঠিক আছে? আর যদি কখনো প্রশ্ন করা হয় যে বেগ কি জিনিস, বেগ বের করার জন্য তোমার স্মরণ জানা লাগবে, এই স্মরণকে ভাগ করবা হচ্ছে সময় দিয়ে। একদম বেসিক, ইন্টারমিডিয়েটে তুমি যে কোর্সগুলো করবা ওখানে একই কথা বলা হবে, বিকজ এটাই ডেফিনেশন। তাহলে এখান থেকে একটা বস্তু যদি এখানে চিন্তা করো যে সে এইভাবে গিয়ে এইভাবে গেল, তাহলে টোটাল যতখানি রাস্তা গেল সেটা হচ্ছে তার মোট পথ, এই তিনটা লাইনের যোগফল। আর এখানে স্মরণ বলো তো কোনটা? এখানে স্মরণ হচ্ছে এই দুইটা বিন্দু সংযোগ রেখা, মানে এটা হচ্ছে স্মরণ, এটা হচ্ছে স্মরণ, হলুদ দাগটা হচ্ছে স্মরণ, বুঝতে পারছো? এরপর তুমি ত্বরণ জানো, তারপর তুমি একটা সমীকরণ সম্পর্কে জেনেছিলে মনে হয় যে v = u + at, মনে পড়ে? তারপরে ছিল s = ut + হাফ এটি স্কোয়ার। এগুলো সব কি ছিল? সমত্বরণে গতিশীল বস্তুর স্মরণের সমীকরণ। তারপর একটা সমীকরণ ছিল কি বলতো? v² = u² + 2s। আরেকটা সমীকরণ ছিল কি বলতো? এটা তোমাদের অনেক বইতে আছে, অনেক জায়গাতে। স্টিথ, এটা হচ্ছে যে কোনো 1 সেকেন্ডের পথ। যেমন আমি বলছি বিষয়টা মানে কি, এই সমীকরণটা দেখলে তুমি চিনতে পারবা। u + 2t - 1 × a/2। এটা কোথায় তুমি ইউজ করবে এই সমীকরণটা যদি কেউ না জানো একটু লিখে রাখো, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ধরো তোমাকে বলা হলো যে 4 সেকেন্ডের পথ, 4 সেকেন্ডে পথ। এই 4 সেকেন্ডে পথ বলতে বোঝায় একদম শুরু থেকে 4 সেকেন্ডে মোট কতটুকু পথ সে গেছে। আর যদি কখনো প্রশ্ন করা হয় যে 4th সেকেন্ডের পথ, 4th সেকেন্ড এর পথ, 4th সেকেন্ডের পথ মানে হচ্ছে চতুর্থ সেকেন্ড, মানে 1 সেকেন্ডে সে কতটুকু পথ গেছে, বুঝতে পেরেছ?
সো এই দুইটা জিনিস তোমার দেখবা কাজে লাগবে। আর এই চারটা সমীকরণই ঘুরিয়ে ফিরে দেখবা বারবার বিভিন্ন প্রশ্ন ইউজ করা হয়। এরপরে দেখবা কিছু গ্রাফ আছে, আমি তোমাকে একটু বলে দিই গ্রাফগুলা। যেমন ধরো তুমি যদি দেখো যে এখানে দেওয়া আছে হচ্ছে সরণ, আর এখানে মনে করো দেওয়া আছে হচ্ছে সময়। তো সরণ বনাম সময় গ্রাফে তুমি যদি এরকম একটা গ্রাফ আঁকো, এই যে এরকম একটা গ্রাফ আঁকো, তাহলে এই রেখাটার কিন্তু একটা ঢাল আছে। ঢাল মানে কি? ঢাল মানে হলো আমি যদি এখানে একটা অনুভূমিকের সাথে একটা কোণ চিন্তা করি, এই কোণটা মনে করো থিটা, তাহলে এই থিটার যে ট্যানজেন্ট ট্যান থিটা, এই ট্যান থিটা হচ্ছে ঢাল। এবং যেহেতু এটা সরণ বনাম সময় গ্রাফ, তাহলে এই ঢালটা মূলত বেগ নির্দেশ করে। কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। এই কথাটা মনে রাখবা যে সরণ বনাম সময় গ্রাফের ঢাল হচ্ছে বেগ নির্দেশ করে। অন দি কন্ট্রারি যদি বলা হয়, মানে পক্ষান্তরে যদি বলা হয় যে তোমার কাছে একটা গ্রাফ আছে এমন যে এখানে দেওয়া আছে হচ্ছে বেগ আর এখানে দেওয়া আছে হচ্ছে সময়, বেগ বনাম সময় গ্রাফ। তো বেগ বনাম সময় গ্রাফে তুমি যদি কোনো একটা জাস্ট দেখো, মনে করো একটা গ্রাফ দেখলা এরকম একটা স্ট্রেট লাইন, অথবা এটা এমন হইতে পারে যে মনে করে এত দূর যে এখানে এরকম চলে গেছে। এই গ্রাফটা কি বোঝাচ্ছে বলো তো? এই গ্রাফটা বোঝাচ্ছে যে তার বেগটা সমহারে বাড়তেছে, বাড়তে 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 এখান থেকে মানে এই সময়ের পরে তার বেগ আর বাড়ে নাই, মানে সে সমবেগে চলতেছে। কথাটা বুঝতে পারছো কিভাবে চলতেছে? সমবেগে চলতেছে। মানে এইটুকু জায়গাতে তার ত্বরণ আছে, কারণ বেগ বৃদ্ধি হয়েছে, আর এখানে তার কোনো ত্বরণ নাই, ত্বরণ শূন্য। বুঝছো? সো তুমি যদি এখন বলো যে আচ্ছা এখানে তো আমি এটা ঢাল বের করতে পারি, অ্যান্সার হচ্ছে অবশ্যই পারি, এই কোণের থিটা। তো এখানকার ঢালটা আসলে কি প্রকাশ করবে? এখানকার ঢাল প্রকাশ করবে হচ্ছে মূলত ত্বরণ। কি প্রকাশ করবে? ত্বরণ প্রকাশ করবে। আবার তুমি যদি ক্ষেত্রফল মেজার করতে পারতে, এখানকার ক্ষেত্রফল, যেমন ধরো ক্ষেত্রফল মেজার মানে আমি বোঝাচ্ছি হচ্ছে যে তুমি এখান থেকে একটা দাগ দিলা, মনে করো এই দাগ দিলে দেখো এখানে একটা আবদ্ধ ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলটা বোঝাবে কি বলো তো? এই ক্ষেত্রফলটা বোঝাবে হচ্ছে সরণ। সো তুমি বেগ বনাম সময় গ্রাফ যদি তোমাকে প্রশ্নে দিয়ে দেওয়া থাকে, সেখান থেকে দুইটা তথ্য বের করতে পারো। একটা তথ্য হচ্ছে যদি ঢাল বের করো তাহলে ত্বরণ বের করতে পারবা, আর যদি ক্ষেত্রফল বের করো তাহলে কি বের করতে পারবা? সরণ বের করতে পারবা। বুঝেছ? আচ্ছা, এবার তোমাকে আর একটা জিনিস একটু আমি বলবো, সেটা হলো যে আমাদের অভিকর্ষ ত্বরণ আছে কিন্তু এদিকে, হুইচ ইজ জি, এবং আমরা যখন কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দেই এভাবে, তাহলে সে উপরের দিকে গিয়ে কিন্তু আবার নিচের দিকে নামে। তো এখানে তার মানে ওঠা এবং নামার সময়টা এরকম একটা সমীকরণ দিয়ে তুমি মনে হয় বের করেছিলে, 2u/g, মনে পড়ে? এটাকে বলা হয় উড্ডয়নকাল। আর সে কতটুকু পর্যন্ত হাইট উঠতে পারে এটাকে আমরা বলি হচ্ছে এইচ ম্যাক্স। এই এইচ ম্যাক্সকে বলা হয় লাইক দিস, u²/2g। ওকে, এই দুটা জিনিস তুমি একটু মনে রাখবা, এটা খুব গুরুত্বপূর্ণ সমীকরণ। তাহলে আমরা ঢাল সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছি, তাই না? আচ্ছা, এবার চল আমরা দেখি কিছু প্রশ্ন দেখতে শুরু করি। এই প্রশ্নগুলো আসলে আমি বানিয়ে দিই, এগুলো সব হচ্ছে নটরডেম কলেজ, হলি ক্রস বা সেন্ট জোসেফে আসা প্রশ্নগুলা, এবং তার মধ্যে কিছু কিছু আমি অবশ্য একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন ঢুকাইছি, যেমন এই 3টা প্রশ্ন নটরডেম কলেজের প্রশ্ন। ওকে, তো চল আমরা এক এক করে প্রশ্নগুলো একটু দেখি। প্রথমে এই প্রশ্নটা বলেছে যে তোমার বাসা থেকে 12 কিলোমিটার বেগে স্কুলে গেলে এবং স্কুল থেকে আবার 16 কিলোমিটার বেগে বাসায় ফিরে আসলে তোমার গড় দ্রুতি কত? গড় দ্রুতি কত? কথাটা একটু খেয়াল করো। মানে এখান থেকে তুমি এই পর্যন্ত গেছো, ক্লিয়ার? এটা মনে করলাম এ, এটা মনে করলাম হচ্ছে বি। তাহলে তুমি ধরো v1 স্পিডে গেছো, আবার v2 স্পিডে ফেরত আসছো, এবং তোমার যেতে নিঃসরে সময় লেগেছে, যেতে সময় লেগেছে ধরলাম হচ্ছে t1, আর আসতে সময় লেগেছে আমি ধরলাম হচ্ছে t2। তাহলে এ থেকে বি পর্যন্ত যতটুকু রাস্তা, এ থেকে বি পর্যন্ত রাস্তা যদি এস হয়, এসকে দেখো এমন বলা যাবে v1 t1, আবার এসকে কিন্তু বলা যাবে v2 t2, এস ইকুয়াল টু vt, তাই না? তাহলে তুমি বলো তো তোমার গড় দ্রুতি বলছে কিন্তু, খেয়াল করো গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতি বের করার জন্য কি করা লাগবে? টোটাল কতখানি পথ সে গেছে, মোট পথ বাই সময়। তাহলে এ থেকে বি পর্যন্ত রাস্তা, খেয়াল করো এ থেকে বি পর্যন্ত রাস্তা এটা হচ্ছে এস, আবার ফেরত আসার রাস্তা হচ্ছে এস, মানে গিয়ে আবার ব্যাক আসছে, তাই না? এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার সে ফেরত আসে, ভুল করো না কিন্তু। আর সময় লেগেছে কতটুকু? যেতে সময় লেগেছে t1, আর আসতে সময় লেগেছে হচ্ছে t2, ব্যাস। এখন তুমি দেখো উপরে পাবা কি? উপরে পাবা হচ্ছে 2s, আর t1 কে কি লিখতে পারবা? দেখো তো t1 কে লিখতে পারবা হচ্ছে s/v1, আর t2 কে কি লিখতে পারবা? s/v2। তাহলে উপর নিচ থেকে এস এস কাটাকাটি যাবে,
তাহলে এটা অ্যান্সার হবে 2 ডিভাইডেড বাই 1/v1 প্লাস 1/v2। তো দেখো v1 v2 বলা আছে 12 এবং 16 কিলোমিটার পার আওয়ারে। তাহলে তুমি মানগুলো বসায় ফেলো। তাহলে 2 থাকবে উপরে আর নিচে থাকবে হচ্ছে 12 ইনভার্স প্লাস 16 ইনভার্স। আমি একবারে ডিরেক্টলি ক্যালকুলেটরে করে ফেললাম। আমার অ্যান্সার আসতেছে হচ্ছে 13.714 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের গড় দ্রুতির মান। ঠিক সিমিলার প্রশ্ন এইখানে বলছে নিচে, বাট এই প্রশ্নটা অনেকে ভুল করবে, কারণ এই দুটো প্রশ্ন আসলে আলাদা। দেখো কি বলছে, এখানে বলছে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব 400 কিলোমিটার। প্রথমে একজন 20 মিটার পার সেকেন্ড বেগে যায় এবং 8 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। তার গড় বেগ কত? কি বলছে বলো তো? গড় বেগ। এবার কিন্তু গড় দ্রুতি বলে নাই, গড় বেগ বলছে। গড় বেগ হচ্ছে 0। বলো তো কেন 0? কারণ তুমি দেখো এখান থেকে শুরু করছো যাওয়া, তুমি পুরা রাস্তা গিয়ে আবার এখানে ব্যাক করছো। তাহলে তোমার টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2s, নো ডাউট, কিন্তু তোমার স্মরণ কত? নিট স্মরণ হচ্ছে 0। এখানে নিট স্মরণ হচ্ছে 0। তাহলে যেহেতু স্মরণ 0, আমি তোমাকে কিছুক্ষণ আগে কি শিখেছিলাম মনে পড়ে? আমি তোমাকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে বেগ বের করার জন্য স্মরণকে সময় দিয়ে ভাগ করতে হয়। তাহলে তুমি গিয়ে ফেরত আসছো মানে স্মরণ হচ্ছে 0, তাকে তুমি যে টাইম দিয়ে ভাগ করো না কেন, কত আসবে? অ্যান্সার আসবে হচ্ছে 0। অর্থাৎ এই যে কোশ্চেনটা তুমি দেখতে পারলে যে এত বেগে যায় এত বেগে ফেরত আসে, তার গড়বেগ যদি বের করতে কখনো বলে তাহলে গড়বেগ কত হবে? গড়বেগ হবে হচ্ছে 0। সো এই দুটা প্রশ্ন পড়তে দেখতে একরকম হলে ওরা কিন্তু একরকম না, বুঝছো? এটা মাথায় যেন থাকে। এই প্রশ্নটা বলছে যে কোনো একটি বস্তু 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত করা হলো, কখন এর বেগ 20 মিটার পার সেকেন্ড হ্রাস পাবে? বুঝতে পারছো? কথাটা বুঝো, এরা বলছে কিন্তু। তাহলে এখান থেকে যদি আমি একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দেই ইউ বেগে, সে যত উপরের দিকে যায় তার বেগ তত কমে। তাহলে এখানে তার বেগ যদি ভি হয়, এখানে অভিকর্ষ ত্বরণ নিচের দিকে। সো আমরা এখানে কি লিখব? আমরা এখানে লিখব হচ্ছে দেখো ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। তাহলে 20 মিটার পার সেকেন্ডে হ্রাস পেতে হবে। সো ভি এর মান হচ্ছে 20, ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 40 মাইনাস আমার জি এর মান আমি ধরলাম হচ্ছে সাপোজ কত 9.8, 10 ধরলাম, 10 ইন্টু টি, 10 ধরলাম ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে 10t সমান হচ্ছে 20। সো টি এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, সরি টি এর মান হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড। এই যে ক নাম্বার অ্যান্সার, 2 সেকেন্ড অ্যান্সার। ঠিক আছে, তো এগুলো সহজ কিন্তু এখন যদি তোমাকে বলা হতো যে কখনের বেগ 20 মিটার পার সেকেন্ড হ্রাস পাবে, এই এ যদি না থাকতো, সাপোজ এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে 10, তোমাকে বলা হলো, কথাটা বুঝছো, তোমাকে বলা হলো যে কখন এর বেগ 10 মিটার পার সেকেন্ড হ্রাস পাবে। ধরা মন্ত্র এইরকম বলা আছে, কখন এর বেগ 10 মিটার পার সেকেন্ড হ্রাস পাবে। তো এই ক্ষেত্রে তুমি কি করবা? এই ক্ষেত্রে এখানে কিন্তু 10 বসাবা না। 10 মিটার পার সেকেন্ড হ্রাস পাওয়া মানে কি? মানে 40 মিটার পার সেকেন্ডে নিক্ষেপ করছো তুমি, 10 মিটার পার সেকেন্ডে হ্রাস পাওয়া মানে হচ্ছে তার শেষ বেগ হবে হচ্ছে 30। তাহলে তখন তোমার এই 20-এর বদলে কত বসানো লাগবে? 20-এর বদলে বসানো লাগবে হচ্ছে 30। তখন এখানে হবে হচ্ছে মূলত 10, তখন এখানে হয়ে যাবে হচ্ছে হাফ সেকেন্ড অ্যান্সার। বুঝছো? হাফ সেকেন্ড অ্যান্সার হবে, রাইট। হাফ সেকেন্ড কি না, হাফ সেকেন্ড না, 1 সেকেন্ড অ্যান্সার হবে, সরি 1 সেকেন্ড অ্যান্সার হবে তখন। তো এই বিষয়গুলো খেয়াল রাখবা যে কোশ্চেনে ভাষাটা কেমন বলা আছে। এবং দেখো এটা কিন্তু একটা অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ, তোমাকে কিন্তু যাচাই বাছাই করে কিন্তু ওরা নিবে, তোমাকে খেয়াল রাখতে হবে। এবার এখানে কি বলা আছে দেখি একটু। এখানে বলা আছে বাতাসের মধ্য দিয়ে সম আয়তনের এক টুকরো পাথর আর কাগজ ছেড়ে দিলে, বাতাসের মধ্য দিয়ে বলছে, বাতাসের মধ্য দিয়ে। আমরা কিন্তু এতক্ষণ ধরে যা বলছিলাম বিনা বাধায় উঠতেছে বা নামতেছে, আর এখানে বলছে বাতাসের মধ্য দিয়ে এক টুকরো পাথরের কাগজ ছেড়ে দিলে কি হবে? পাথরটি আগে ভূমিতে পৌঁছাবে, এটা অবশ্যই সত্য। উভয়ের প্লবতা সমান হবে, এটাও রাইট। সম আয়তন মানে কি? সম আয়তন মানে এই পাথর এবং কাগজ একই পরিমাণ বাতাস অপসারণ করে, তাহলে দুইজনের উপর প্লবতা সমান হবে, এটাও রাইট। উভয় একসাথে ভূমিতে পৌঁছাবে, দিস ইজ রং। উভয় একসাথে ভূমিতে পৌঁছাবে না। তাহলে আমাদের 1 আর 2 এটা হচ্ছে সঠিক অ্যান্সার। 1 আর 2 কই? নিচের কোনটি সঠিক? 1 আর 2। বাতাসের মধ্য দিয়ে সম আয়তন এক টুকরো পাথর আর কাগজ ছেড়ে দিলে পাথরটি আগে ভূমিতে পৌঁছাবে, অবশ্যই উভয়ের প্লবতা সমান হবে। তাহলে এখানে আমার সম্ভবত মনে হচ্ছে যে কোনো একটা মিস্টেক ঘটাইছে এই অপশন দেওয়ার সময়, বুঝছো? 1 আর 2 হবে, এই যে এটা মনে করো তোমার 1 আর 2 হবে অ্যান্সার, ক্লিয়ার? আর যদি এরকম থাকে তাহলে অপশন নাই, ঠিক আছে, তখন ব্ল্যাঙ্ক দেখা রাখবে। বাট আমার মনে হচ্ছে এখানে কোনো একটা টাইপিং মিস্টেক করছে টাইপার, তো এটা এমন হবে। এবার এখানে বলছে কি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বেগ অসম,
এটা অবশ্যই সঠিক। কেন বলো তো? কারণ যত নিচের দিকে যায় তার বেগ তত বাড়তে থাকে। ত্বরণ সুষম, এটাও রাইট, অবশ্যই ত্বরণ সুষম। সুষম ত্বরণ মানে কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর বলছে বেগ সুষম, বেগ সুষম তো প্রশ্নই ওঠে না। তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2, এই যেটা অ্যান্সার। বুঝেছ? সো এগুলো তোমাকে একটু বুঝে বুঝে অ্যান্সার করা লাগবে। এগুলো পারবা, মানে এগুলো কিন্তু 9-10-এরই জিনিস। আমি জাস্ট তোমাকে একটু ঝালাই করে দিচ্ছি, আর কিছু না। এখানে একটা গ্রাফ দিয়ে বলছে যে এখানে সময়ের সাথে সাথে ত্বরণ দেখানো আছে, তাহলে সময়ের সাথে সাথে সরণ দেখানো আছে, ত্বরণ কত হবে একটু বোঝো। মানে 0 সেকেন্ডে তার সরণ কত আমরা জানি না। 0 সেকেন্ডের পর 1 সেকেন্ড যখন হয়েছে, কথাটা খেয়াল করবা কিন্তু, 1 সেকেন্ড যখন হয়েছে, 1 সেকেন্ড, তখন তার সরণ হচ্ছে দেখো 1। 2 সেকেন্ড যখন হয়েছে তখন তার সরণ হচ্ছে 4। তাহলে তুমি সিম্পলি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এড স্কোয়ার এই সমীকরণটা ইউজ করতে পারো। ওকে, এটা ইউজ করতে পারো। এখন একটু খেয়াল করো, এখানে আদিবেগ কত? আদিবেগটা যেহেতু বলা নেই, তার আদিবেগ হচ্ছে 0। তাহলে আমরা প্রথমে একটা কাজ করি। প্রথম হচ্ছে এস এর মান যদি 1 নেই, 1 নিলাম, তাহলে আদিবেগটা হচ্ছে 0 প্লাস হাফ এ, আর টি মানে তো তোমার এই যে এস তো এখানে 1, আর টি মানে হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার। সো দেখো তোমার এখান থেকে ত্বরণের মান এ, এটা চলে আসবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছো? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এটা অ্যান্সার। তুমি যদি বলো যে স্যার আপনি এইটা কেন নিলেন, এটা নিলেন না কেন, এটা নিলেও তুমি একই অ্যান্সার পাইতা যদি তুমি এটা না। আমি তোমাকে একটু করে দেখাচ্ছি। তুমি টি এর মান যদি 2 নাও, তখন তোমার সরণ হচ্ছে 4। তাহলে তোমার অ্যাকচুয়াল সমীকরণটা হচ্ছে এস ইকুয়াল টু হাফ এড স্কোয়ার, বিকজ আদিবেগটা হচ্ছে 0। তাহলে এস এর মান তুমি কত বসাবা? 4 বসাবা। বসাও, এস এর মান 4 ইকুয়ালস টু হাফ ইন্টু এর মান বের করতে হবে, আর টি এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার বাদ। সো দেখো এখান থেকেও তুমি এর মান কিন্তু পেয়ে গেলা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছো? সো তোমাকে এগুলো কুইক অ্যান্সার করা শিখতে হবে, ফাস্ট। কত ফাস্ট আমি অ্যান্সার করতে পারি। এবার কি বলছে যে একটি 100 গ্রাম ভরের পাথর নিক্ষেপ করলে সেটি ভূমিতে ফিরে আসতে 9.8 সেকেন্ড সময় লাগলে সেটি সর্বোচ্চ কত উচ্চতায় ওঠে? ওকে, ভালো কথা। তাহলে আমার এখানে কনসেপ্ট হচ্ছে এই যেটা পাথরকে আমি ছুড়ে দিছি, এ উপরে গিয়ে আবার নিচে ব্যাক করবে, তাই তো? এটা তো আমরা বুঝতেছি এখান থেকে। এখন বলছে যে কতটুকু সময় পর ভূমিতে ফেরত আসছে? 9.8 সেকেন্ড পর, মানে উড্ডয়ন কাল হচ্ছে 9.8, তাই না? তাহলে আমাদের উড্ডয়নকালের সমীকরণ কি ছিল বলো তো? টি ইকুয়ালস টু 2u ডিভাইডেড বাই জি, মনে পড়ে? তাহলে টি এর মান হচ্ছে 9.8 ইকুয়াল টু 2 ইন্টু ইউ, আর নিচে জি এর মান হচ্ছে 9.8। তাহলে আমাদের ইউ এর মান কত আসতেছে? ইউ এর মান আসতেছে হচ্ছে 9.8 স্কোয়ার, 9.8 স্কোয়ার বাই 2, মানে আসলে সহজে এটাকে আমরা বলতে পারি হচ্ছে এই যে জি স্কোয়ার বাই 2। আমি এইভাবে একটু লিখে রাখি, কেমন? জি তো 9.8, তাহলে জি স্কোয়ার বাই 2। এখন বলছে যে এটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, তাহলে এইচ ম্যাক্স বের করা লাগবে না? তাহলে এইচ ম্যাক্স হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে ইউ স্কোয়ার মানে হচ্ছে এটার স্কোয়ার কিন্তু, তাহলে জি টু দি পাওয়ার 4/4, আর এখানে হচ্ছে 2 ইন্টু জি। তাহলে দেখো জি কিউব ডিভাইডেড বাই 8, জি কিউব ডিভাইডেড বাই 8। তাহলে জি কিউব আর কি 9.8 এর কিউব ডিভাইডেড বাই 8। সো আমাদের অ্যান্সার হচ্ছে 117.7 মিটার। এটাও কিন্তু নটরডেম কলেজের প্রশ্ন, বুঝতে পারছো? এগুলো যা যা আমি তোমাকে দেখাচ্ছি, এগুলো বিগত মনে করো বহু বছর ধরে, 10-12 বছর ধরে নটরডেম কলেজ, হলি ক্রস বা সেন্ট জোসেফ এই সমস্ত জায়গাতে ভর্তি পরীক্ষা আসছে। আমি তোমাকে মূলত দেখাচ্ছি যে কী ধরনের চিন্তা ভাবনা তোমার লাগবে আর কীভাবে তুমি আসলে এগুলো ভাববা। বুঝতে পারছো? ইন্টারমিডিয়েট মানে এসএসসিতে তুমি যেভাবে আসলে লিখতা, এটা আরেকটু স্মার্টভাবে নিজেকে উপস্থাপন করা লাগবে। বুঝতে পারছো? তাহলে আমাদের 9.8 স্কোয়ার বাই 2 এত স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8, সো আমাদের 117 এত ক্যান্সার। ফাইন। এবার পরবর্তী প্রশ্ন যাই, চলো আমরা। পরের প্রশ্ন কি বলছে? যে একটি বস্তু মুক্তভাবে দালান থেকে ফেলে দেওয়া হলো, এটি তার শেষ সেকেন্ড মানে লাস্ট সেকেন্ডে 25 মিটার দূরত্ব অতিক্রম করে, দালানের উচ্চতা কত? এইটা একটা মানে মূলত ইন্টারমিডিয়েটের বইয়ের সরাসরি প্রশ্ন, বুঝতে পারছো? একদম ইন্টারমিডিয়েটের বইতে তুমি সরাসরি প্রশ্নটা পাবা। শেষতম সেকেন্ড আমরা ধরে নিচ্ছি হচ্ছে পতনকাল টি সেকেন্ড, আমরা ধরে নিচ্ছি পতনকাল হচ্ছে টি সেকেন্ড, এটা ধরে নিচ্ছি। তাহলে আমাদের এই বস্তুটা যখন পড়তেছে, কথাটা বুঝো, এই যে নিচের দিকে পড়তেছে, শেষতম সেকেন্ডে, লাস্ট সেকেন্ডে সে মোটামুটি এরকম একটু পথ যায়, লাস্ট 1 সেকেন্ডে, বুঝছো? লাস্ট 1 সেকেন্ড এতটুকু পথ যায়। তাহলে শেষ সেকেন্ডে বলছে যে 25 মিটার দূরত্ব অতিক্রম করে।
তাহলে দেখো লাস্ট সেকেন্ডে মানে আমাদের টিতম সময় মানে টিতম সেকেন্ডের পথ হচ্ছে ইউ প্লাস টুয়াইস টি মাইনাস ওয়ান ইন্টু জি বাই টু। এখানে একটা কথা আছে, কথাটাকে আমি তোমাকে একটু বলি। কথাটা হচ্ছে এখানে মুক্তভাবে আমি জাস্ট ফেলে দিছি, তার আদি বেগটা হচ্ছে 0, তো ইউ এর মান হবে 0। আর এসটিতে হচ্ছে 25, এসটিতে হচ্ছে 25 ইকুয়াল টু 0। আর 2 ইন্টু টি বের করতে চাই, মানে পতনকাল কত, -1। আর জি এর মান হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 2। তাহলে তুমি এখান থেকে দেখো টি বের করতে পারবা, এই টি মান হচ্ছে কত সেকেন্ড তার সময় লাগলো, বুঝতে পারছো? আর এই সমীকরণ দিয়ে আমি বের করেছিলাম যে পতনের লাস্ট সেকেন্ডে কতটুকু পথ গেছে। তাহলে 25 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8 প্লাস 1/2। শোনো, আমি বাই চান্স যদি ক্যালকুলেশন ফাস্ট করতে যে ভুল করে ফেলি, তোমরা একটু মাফ করে দিও মানে, বুঝছো? কারণ আসলে ক্যালকুলেশন ভুল হইতেই পারে। তো দেখি আমাদের শেষ সেকেন্ডে 25 মিটার, তাহলে 25 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8 প্লাস 1/2, তাহলে 3.05 সেকেন্ড, 3.05 সেকেন্ড। এটা হচ্ছে পতনকাল। এটা কি? এটা হচ্ছে পতনকাল। ওকে, তাহলে 25 ইন্টু 2 ডিভাইডেড বাই 9.8 প্লাস 1/2। আচ্ছা, এবার বলছে দালানের উচ্চতা কত হবে। তাহলে উচ্চতা বের করবা কিভাবে? উচ্চতা বের করবা উচ্চতা বের করবা হচ্ছে এইচ ইকুয়াল টু, এই যে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার। ওকে, তাহলে এইচ ইউ এর মান কিন্তু 0, এই জন্য ইউ বসাইনি। তাহলে হাফ জি এর মান হচ্ছে 9.8 আর টি এর মান হচ্ছে 3.05 এর হোল স্কোয়ার। তাহলে 0.5 ইন্টু 9.8 ইন্টু 3.05 এর হোল স্কোয়ার। সো এটা হচ্ছে 45.6 মিটার, 45.6 মিটার। এইটা হচ্ছে আমাদের দালানের উচ্চতা। বোঝা গেল? সো এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার পরের প্রশ্ন চলো আমরা যাই। এটা বলছে যে একটি মুক্তভাবে পতনশীল বস্তুর প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত। এই কোশ্চেনটা অনেক বইতে ভুল করে দেওয়া আছে, খেয়াল করো কিন্তু। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডের মুক্তভাবে পড়ন্ত বস্তুর, তাহলে আমাদের আদি বেগের মান হচ্ছে 0, কথাটা বুঝো। তাহলে আমাদের এসটিথ এই সমীকরণটা কি ছিল? ইউ প্লাস টুয়াইস টি মাইনাস 1 ইন্টু জি বাই 2। এখন অনেকে বলতে পারো স্যার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হবে, জিটি স্কোয়ার হবে না? অ্যান্সার হচ্ছে নো। তোমাকে যদি বলতো যে পড়ন্ত বস্তুর 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড বললে তুমি লিখতা যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার বা হাফ জিটি স্কোয়ার। এখানে তা কিন্তু বলেনি। এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ড, মানে 1 সেকেন্ড, এগুলো সব হচ্ছে 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডের পথ, এই 1 সেকেন্ডগুলির পথের অনুপাত তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে যেহেতু আমাদের আদিবেগ ইউ 0, কথাটা বুঝো, ইউ আদিবেগ 0, তো আমরা এখানে কি করতে পারি? আমরা এখানে এসটি এটাকে বলতে পারবো হচ্ছে জাস্ট এই দেখো 2t মাইনাস 1 ইন্টু জি বাই 2। তাহলে প্রথমে মনে মনে টি এর মানে 1 বসাও, তাহলে তুমি প্রথম সেকেন্ডের পথ পাবা। তারপর টি এর মান 2 বসাও, তাহলে তুমি দ্বিতীয় সেকেন্ডের পথ পাবা। তারপর টি এর মান 3 বসাও, তাহলে তুমি তৃতীয় সেকেন্ডের পথ পাবা। বুঝতে পারছো? সো আমাদের 1 বসালে কত হবে? 1 বসালে হবে হচ্ছে 2, ওকে 2 মাইনাস 1, 1। তাহলে প্রথমটা হবে হচ্ছে জি বাই 2, প্রথম সেকেন্ডের পথ। এবার 2 বসাও, 2 বসালে হবে হচ্ছে 2 দুগুণে 4 মাইনাস 1 মানে 3, তো এটা হবে হচ্ছে 3g বাই 2। এরপর বসাবো হচ্ছে 3, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 1 কত হবে? 5, তাহলে 5g বাই 2, 5g বাই 2। এবার এগুলো তোমাকে অনুপাত বের করতে বলছে, তো সবার থেকে g বাই 2 বাদ যায়, তাহলে তোমার অ্যান্সার হয় হচ্ছে 1:3:5। এটা ইন্টারমিডিয়েটের খুব একটা মজার প্রশ্ন। এটা অ্যাডমিশন টেস্ট, বইয়ের অ্যাডমিশন টেস্ট পর্যন্ত দেয় মাঝে মাঝে, বুঝতে পারছো? তো খেয়াল রাখো কিন্তু এখানে তোমাকে যদি বলা হতো, কি বলতো, তোমাকে যদি বলা হতো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড এর অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত, তখন কিন্তু প্রশ্নের অ্যান্সার এটা হইতো না। তখন তুমি তোমার প্রচলিত নিয়মে এই যে এস ইকুয়াল টু ইউ তো 0, তাহলে হাফ জিটি স্কোয়ার, এই যে ইউ যেহেতু 0, তাহলে এখানে তুমি একবার টি এর মান বসাবা 1, একবার বসাবা 2, একবার বসাবা 3, তো তখন তুমি অ্যান্সার পাইতে হচ্ছে 1:4:9। দুইটা প্রশ্ন কিন্তু আলাদা। তোমাকে বলছে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত, অ্যান্সার হচ্ছে 1:3:5। আর যদি বলা হতো যে পতনশীল বস্তুর 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত, সেটা অ্যান্সার হচ্ছে 1:4:9। বুঝছো? সহজ প্রশ্ন কিন্তু, আর ভুল করলে চলবে না। এখানে কি বলছে? এটা সম্ভবত হলিক্রসের প্রশ্ন মনে হয়, এটা হলিক্রসের প্রশ্ন।
এটা বলতে এইচ উচ্চতা হতে মুক্তভাবে পড়ন্ত বস্তুর শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রথম 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের সমান। এইচ এর মান কত? ঠিক এরকম একটা প্রশ্ন আমরা কিছুক্ষণ আগে এই যেখানে সলভ করছিলাম, শেষ সেকেন্ডে। তাহলে একটু খেয়াল করো, এই প্রশ্নটাও তুমি একই পদ্ধতিতে করবা, খেয়াল করো কিন্তু। তাহলে এইচ উচ্চতা থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর শেষতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমাদের আদিবেগ ইউ কত যেহেতু বলা নাই, তাহলে ইউ হচ্ছে 0। তাহলে শেষতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস টিথ, হুইচ ইজ ইউ তো 0, তাহলে টুয়াইস টি মাইনাস 1 ইন্টু জি/2 ইন্টু জি/2। এটা হচ্ছে শেষতম সেকেন্ডের পথ। এখন বলছে প্রথম 3 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের সমান, তাহলে প্রথম 3 সেকেন্ড জাস্ট 3 সেকেন্ড, তাহলে প্রথম 3 সেকেন্ডের পথ কত হবে? হাফ জি টি স্কোয়ার। টি এর মান বসাবো হচ্ছে 3, টি এর মান কত বসাবা? 3, ইউ হচ্ছে 0। এটা হচ্ছে লাস্ট সেকেন্ডের পথ, এটা হচ্ছে প্রথম 3 সেকেন্ডের পথ। প্রথম 3 সেকেন্ড মানে বুঝছো, এখান থেকে তুমি ছাড়লে তাহলে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, এইটা হচ্ছে প্রথম 3 সেকেন্ডের পথ। আর পড়তে 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 লাস্ট সেকেন্ডের পথ হচ্ছে এটা। তোমাকে বলছে এই পথটুকু আবার এই পথটুকু সমান, তাই বলছে দেখো এইচ উচ্চতা হতে মুক্তভাবে পড়ন্ত বস্তুর শেষতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব প্রথম 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের সমান। এইচ এর মান কত? তাহলে আমার আগে পতনকাল বের করা লাগবে, মানে এই দুটো আসলে সমান, বুঝছো? টুয়াইস টি মাইনাস 1 ইন্টু জি/2 ইকুয়াল টু হাফ ইন্টু জি, টি এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে আমাদের জি 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 বাদ যায়, 2 2 বাদ যায়, তাহলে আমাদের দেখো টি এর মান কত হবে? ডান দিক আছে হচ্ছে 9, বাম দিক আছে টুয়াইস টি মাইনাস 1, তাহলে 1 চলে যাবে ডান পাশে, তাহলে 9 এরা কত হবে? 10 হবে। 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5 হবে। সো টি এর মান হচ্ছে 5 সেকেন্ড, বুঝছো? 5 সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের পতনকাল। তো এবার তুমি তোমার প্রচলিত যেটা জানো সেটা ইউজ করে ফেলবা। এইচ ইকুয়ালস টু কত হবে? এইচ ইকুয়ালস টু হবে হচ্ছে হাফ জিটি স্কোয়ার, ইউ যেহেতু 0, তাহলে হাফ ইন্টু জি এর মান ধরলাম হচ্ছে সাপোজ 10 ক্যালকুলেশনের জন্য, আর টি এর মান ধরলাম হচ্ছে 5, তাহলে 5 এর স্কোয়ার। ওকে, তাহলে আমাদের 5 এর কিউব 125 মিটার অ্যান্সার। 125 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। কোশ্চেনগুলো কিন্তু মোটামুটি বেশ সহজ, বাট বিলিভ ইট অর নট, এই দুইটা প্রশ্নই ইন্টারমিডিয়েটের প্রশ্ন। এই দুইটা প্রশ্ন ইন্টারমিডিয়েটের প্রশ্ন। তুমি যখন আমাদের ইন্টারমিডিয়েটের কোর্সগুলো করবে এনসাইনারে, তখন দেখবে এই প্রশ্নগুলো ইন্টারমিডিয়েট আছে। ইন্টারমিডিয়েটের বই খুললেও দেখবে এই প্রশ্নগুলো ইন্টারমিডিয়েটে আছে। ওই যে বলছিলাম যে তুমি যে লেভেলে আছো তার থেকে একটু অ্যাডভান্স লেভেলে শেখার চেষ্টা করবা। এবং আমার বাবা আমাকে ছোটোবেলায় এই কথাটা শেখাতো যে আমি যখন 5 স্কলারশিপ পরীক্ষা দিই তখন আমাকে বলতো যে তোমাকে 8th স্ট্যান্ডার্ড জ্ঞান নিয়ে পরীক্ষার হলে বসতে হবে, তাহলে পরীক্ষায় চান্স পাবা বা বৃত্তি পাবা। সেটাই ট্রু ছিল। 8-এ যখন বসি তখন বললো যে তুমি 8-এ বৃত্তি তখনই পাবা যখন তুমি এসএসসি স্ট্যান্ডার্ড নলেজ তোমার থাকবে। সেটাও সত্য ছিল। তেমনি তোমাদের আমি কথাটা বলতেছি যে তুমি নটরডেম কলেজ বা হলি ক্রসে তখনই চান্স পাবা যদি তোমার মোটামুটি ইন্টারমিডিয়েট স্ট্যান্ডার্ড নলেজ থাকে, মানে ইন্টারমিডিয়েটের টুকিটাকি কিছু জিনিসপত্র তুমি বুঝো, তাহলে বুঝতে হবে যে 9-10টাতে তুমি একদম পরিপক্ক। আর তুমি 9-10-এ জিনিস দিয়েই যদি এরকমভাবে মানে চিপকা খেয়ে যাও তাহলে তো কোনো লাভ হবে না, তাহলে আর তুমি চান্স পাবে না কিন্তু। সুতরাং তোমাদের দায়িত্ব হচ্ছে ইন্টারমিডিয়েটের বইটা থেকে হালকা দু একটা জিনিস একটু দেখ উল্টায়, আর 9-10-এ বইটা পুরো একদম A to Z, বইয়ের কোন আকাঙ্ক্ষী কোথায় কি লেখা আছে সব তোমার জানা লাগবে। বুঝেছ? এটা কি বলো? স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে যে কোনো বস্তু প্রথম সেকেন্ডে 1 মিটার যায়, সুষম ত্বরণে পরবর্তী 1 মিটার যেতে কত সময় লাগবে? একটু চিত্র তোমাকে এঁকে দেখায়। এই প্রশ্নটা কিন্তু বইয়ের প্রশ্ন। তার স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে যে কোনো বস্তু প্রথম সেকেন্ডে 1 মিটার যায়। প্রথম সেকেন্ডে কতটুকু যায়? 1 মিটার। এই যে 1 মিটার। ওকে, এই 1 মিটার যায় হচ্ছে প্রথম সেকেন্ড, মানে 1 সেকেন্ডে। স্থির অবস্থা থেকে মানে ইউ এর মান হচ্ছে 0। এবার বলছে পরবর্তী 1 মিটার যেতে তার কতটুকু সময় লাগবে। এই 1 মিটার যেতে তার কতটুকু সময় লাগবে, ঠিক আছে? তো তুমি একটু লক্ষ্য করে দেখো, তার আদি বেগ 0 ছিল, বাট এখানে কিন্তু সে একটা শেষ বেগ প্রাপ্ত হয়েছে। এখানে ক্লিয়ার? আদি বেগ 0 থাকলে এই বেগটাকে আমি নাম দিলাম মনে করো ভি। তাহলে তোমার প্রথম দায়িত্ব আগে বস্তুর ত্বরণ বের করে ফেলা, কারণ এই পুরো রাস্তাতে বস্তুতে কিন্তু একটা সুষম ত্বরণ ছিল, হুইচ ইজ এ। কীভাবে বের করবা? তাহলে প্রথম দায়িত্ব হচ্ছে ফার্স্ট 1 মিটারে। তাহলে ফার্স্ট 1 মিটারে কী লিখবা তুমি? এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। ইউ কোথায় গেল স্যার? ইউ নাই, ইউ হচ্ছে 0। তাহলে এস এর মান হচ্ছে 1 মিটার, হাফ ইন্টু এ বের করতে চাই, আর টি এর মান হচ্ছে 1। সো দেখো আমাদের ত্বরণের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, নো ডাউট। এবার তুমি ভি বের করবা। ভি মানে কি? যাত্রা শুরুর 1 সেকেন্ড পরের বেগ।
যাত্রা শুরুর 1 সেকেন্ড পরের বেগ। তাহলে ভি এর মান হবে ইউ তো 0 প্লাস এ টি, তাহলে এ হচ্ছে 2, টি হচ্ছে 1, তাহলে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমাদের বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এবার তোমাকে বলছে যে এইটা যদি আদি বেগ ধরো তাহলে পরবর্তী 1 মিটার যেতে এর কতটুকু পরিমাণ সময় লাগবে। তাহলে এবার তুমি জাস্ট পরের 1 মিটার বিবেচনা করো। তাহলে পরের 1 মিটারের জন্য এবার তুমি যখন এস লিখবা, এবার এস এর মান কিন্তু তোমার লেখা লাগবে হচ্ছে কি বলতো, ইউটি প্লাস হাফ এর স্কোয়ার। বি ভেরি কেয়ারফুল, এখনকার ইউ কিন্তু 0 না, এখন এস হচ্ছে আমার 1 মিটারই আছে। ইউ এর মান হচ্ছে এখানকার বেগ, এই পয়েন্টের বেগ। এই পয়েন্টের বেগ মানে কত, সেটা হচ্ছে 2। বুঝতেছো কি বলতেছি? এই পয়েন্টের বেগ যেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। সো ইউ এর মান হবে হচ্ছে 2, তাহলে টোয়াইস টি প্লাস হাফ ইন্টু এ, তাহলে এর মান হচ্ছে 2 আর এখানে হচ্ছে টি স্কোয়ার। সো আমরা দেখো একটা সমীকরণ পেয়ে যাচ্ছি, সমীকরণটা হচ্ছে টি স্কোয়ার প্লাস টোয়াইস টি মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে পরবর্তী এইটুকু যেতে কতটুকু সময় লাগবে সেই ইকুয়েশনটা আসছে এখানে। তো এখান থেকে তুমি ইজিলি কিন্তু টি এর মান বের করে ফেলতে পারবা, ক্যালকুলেটার ইউজ করে বের করে ফেলতে পারবা, অথবা তুমি এখান থেকে মাইনাস বি প্লাস মাইনাস ওটাও করতে পারো। আমরা দেখি ক্যালকুলেটার দিয়ে ডিরেক্টলি করে ফেলি 1। আর তুমি যদি ক্যালকুলেটার না পারো তাহলে এটা একটু শিখে নিও, বিকজ এটা তোমার লাগবে। ওকে, 1 2 মাইনাস 1। সো আমাদের এখানে অ্যান্সার আসতেছে হচ্ছে 0.41 সেকেন্ড। আর একটা অ্যান্সার আসছে মাইনাস, যেটা তুমি আসলে নিবা না, বুঝছো? সো এই ধরনের প্রশ্ন কিন্তু মোটামুটি পরীক্ষার জন্য আমি বলবো যে বেশ গুরুত্বপূর্ণ, বেশ। বুঝতে পারছো স্যার? তোমরা তো অনেক জিনিয়াস, বাট একটু বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া লাগবে হচ্ছে অলওয়েজ, যে কোনো একটা প্রশ্ন করে যাতে এক্সামিনে তোমাকে আটকাতে না পারে। ওকে, এটা চেষ্টা রাখবো সবসময়। এবার গতি থেকে কিন্তু মেলা, মানে গতির প্রশ্ন আসবেই, মাস্ট কম্পালসারি। গতি থেকে স্কিপ হবে না, গতি থেকে প্রচুর প্রশ্ন আসে। লাস্টের দিকে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন তুলনামূলক কম দেয়। গতি, নিউটনের বলবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তি ভরা, বুঝছো? আচ্ছা, এবার কি বলছে, স্থির অবস্থা থেকে একটি গাড়িকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলমান করা হলো। এর বেগ যখন 27 মিটার পার সেকেন্ড, তখন এর অতিক্রান্ত সময় কত? মানে হলো স্থির অবস্থা, দ্যাট মিনস আদি বেগ ইউ এর মান হচ্ছে 0, ত্বরণ এর মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের মান, আর বেগ 27 মিটার পার সেকেন্ড মানে ভি এর মান হচ্ছে 27। তাহলে এইটুকু ওইতে টি কতটুকু লাগছে? এটা কোনো প্রশ্ন হইল? এটা কোনো প্রশ্ন হইল? তাহলে অতিক্রান্ত সময় যে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এ টি করে ফেলো। তাহলে ভি এর মান হচ্ছে আমাদের 27, ইউ এর মান হচ্ছে 0, এর মান হচ্ছে 3টি, তাহলে টি এর মান কত? টি এর মান হচ্ছে 9 সেকেন্ড। এরকম ধরনের কিছু ফালতু ফোকাস মার্কা প্রশ্ন পরীক্ষাতে পেয়ে যেতে পারো যদি তোমার লাগ ভালো থাকে তবে। আচ্ছা, এবার মোটামুটি আমরা গতি নিয়ে আর তেমন কিছু আলোচনা করবো না, বিকজ গতিতে যাবৎকালে যত ধরনের প্রশ্ন আসে আমি সব দেখাই দিছি। এর বাইরে গতিতে এখানে কোনো প্রশ্ন আসে নাই। আমি বিগত 15 বছরের তোমাকে প্রশ্ন মোটামুটি দেখাই দিছি এখানে। আচ্ছা, এবার শোনো, বল এটা মূলত একটা খুব ভাইটাল চ্যাপ্টার। এখানে মূলত ভরবেগ আর নিউটনের মেকানিক্স নিয়ে আমরা কথাবার্তা বলি। তো বলে তুমি একটা জিনিস কি দেখছিলা, যে নিউটনের একটা সূত্র ছিল, 3টা সূত্র ছিল না? তার মধ্যে সেকেন্ড ল যেটা ছিল সেটা হচ্ছে বল কিভাবে আমরা পরিমাপ করতে পারি, এফ। তো সেখানে আমরা লিখেছিলাম যে এফ ইকুয়ালস টু এম এ, এবং একটা বস্তুতে বল প্রযুক্ত হলেই আমরা সেখানে বলবো তার মধ্যে ত্বরণ থাকবে। আর এখানে এই বলটা হচ্ছে লব্ধি বল। লব্ধি বল, আমি লব্ধি বলের বিষয়টা একটু তোমাকে বোঝাই দিই, তাহলে তুমি হয়তো বা একটু দ্রুত ধরতে পারবা। যেমন ধরো আমি একটা কেস তোমাকে বলি, সাপোজ এই বস্তুতে এই বস্তুতে এই বরাবর বল প্রয়োগ করা আছে সাপোজ 10 নিউটন। ওকে, আর এই দিকে বল প্রয়োগ করা আছে হচ্ছে মনে করো 2 নিউটন, আর এই বস্তুটার ভর সাপোজ 4 কেজি। এখন তুমি কয়েকটা জিনিস একটু চিন্তা করো, লজিক্যালি কোন দিকে বল বেশি আছে? ডান দিকে না? তাহলে এই বস্তুর উপর লব্ধি বল কোন দিকে হবে? ডান দিকে। তাহলে তুমি লব্ধি বল বের করবা, যেটাকে আমরা এভাবে লিখি ফিজিক্সের ভাষায় এফ নিট। এই এফ নিটের মান হবে হচ্ছে 10 - 2, যেহেতু বিপরীত দিকে আছে এই জন্য বিয়োগ করছি। তুমি যদি বলো স্যার বিপরীত দিকে যদি না থাকে, যদি এমন হয় যে ধরেন আমার একটা বল আছে এই দিকে, একটা বল আছে এই দিকে, তাহলে কি হবে? তো এটার জন্য তো পুরো ইন্টারমিডিয়েট লাইফ পড়ে আসেই। এটা একটু কমপ্লেক্স জিনিস, সেটা আমরা ইন্টারমিডিয়েটে ভেক্টর বা নিউটনের মেকানিক্স পড়ার সময় ডিটেলস আলোচনা করে দিয়েছি, ওগুলো পরে। আপাতত তুমি এইগুলো একটু মানে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো দেখো। তাহলে এই লব্ধি বলকে তুমি লিখতে পারবো হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। খেয়াল করো, তাহলে আমাদের ডান দিক বাম দিকে হচ্ছে 8 নিউটন আর ভর হচ্ছে 4 কেজি,
তাহলে 4 ইন্টু এ, তাহলে বলো তো এ কত হবে? এ হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝছো? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই হচ্ছে বস্তুর ত্বরণ। কোন দিকে বলো তো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে? অ্যান্সার হচ্ছে ডান দিকে। তো এই বস্তুটার ত্বরণ এই বরাবর ডান দিকে হবে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছো? তো এই হচ্ছে আমাদের এফ ইকুয়ালস টু এম এর অ্যাকচুয়াল তাৎপর্য। আর প্রত্যেক ক্রিয়ার সমানের বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটনের থার্ড ল, যে আমি যদি একটা দেওয়ালকে একটা ঘুষি মারি, কথাটা বুঝো, আমি দেওয়ালকে যদি 10 নিউটন বলে ঘুষি মারি, আমি দেওয়াল থেকে যে প্রতিক্রিয়া পাবো সেটাও কিন্তু 10 নিউটন হবে। সো এটা ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা আসলে আলাদা বস্তুতে কাজ করে, কিন্তু বি ভেরি কেয়ারফুল, আলাদা বস্তুতে কাজ করে। এটা অনেকে মনে করে যে ক্রিয়া প্রতিক্রিয়া মনে লব্ধি আছে, তা না কিন্তু। আমি যদি ডান হাত দিয়ে বাম হাতকে ঘুষি মারি, তাহলে আমি ডান হাত দিয়ে বাম হাতকে ঘুষি মারছি আর বাম হাত ডান হাতকে ঘুষি মারছে, মানে দুইটা বল আলাদা আলাদা দুইটা বস্তুর উপরে কাজ করে। আর ভরবেগের নিত্যতা সূত্র নামক একটা জিনিস আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে কোন একটা সিস্টেমের আদি ভরবেগ, এই যে আদি ভরবেগ আর শেষ ভরবেগ সমান যদি বাহ্যিক বল এফ যদি 0 হয়, তবে বাহ্যিক কোনো বল ক্রিয়া না করলে আদি বল এবং মানে আদি ভরবেগ আর শেষ ভরবেগ সমান। তো এই কনসেপ্টগুলো তোমার মোটামুটি জরুরি, এখান থেকে পূর্ণত প্রশ্ন আসে পরীক্ষাতে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস একটু আগে থেকে বলে দিই, শোনো। মাত্রা বের করা এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। মাত্রা তোমরা তো জানো মনে হয় যে মাত্রা কি মৌলিক রাশির সাহায্যে কিছু একটাকে প্রকাশ করা, তাই না? এটা আমাদের সামনে আসবে। যেমন ধরো দৈর্ঘ্য মৌলিক রাশি, তাই না? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, ও দীপন ক্ষমতা আর পদার্থের পরিমাণ। এই 7টা রাশিকে বলা হয় মৌলিক রাশি, তাই না? এখন এগুলোর মাত্রা কি কি বলো তো? মাত্রা, এগুলোর মাত্রাগুলো মনে রাখবা, তাহলে এগুলোর সাহায্যে তুমি বাদবাকি সব মাত্রা লিখতে পারবা। যেমন দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, ভরের মাত্রা হচ্ছে এম, সময়ের মাত্রা ক্যাপিটাল টি, তাপমাত্রার মাত্রা হচ্ছে থেটা, তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে আই, দীপন ক্ষমতার মাত্রা হচ্ছে জে, আর পদার্থের পরিমাণের মাত্রা হচ্ছে মোল। সো তুমি এর সাহায্যে যে কোনো কিছুকে প্রকাশ করতে পারো। চলো আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো তোমাকে বলা হলো, এটাও অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, যে তড়িৎ বিভবের মাত্রা কি? কিভাবে করবা খেয়াল করো। তড়িৎ বিভব, তাই না? তাহলে তড়িৎ বিভব তোমরা নিশ্চয়ই জানো যে তড়িৎ বিভবের সংখ্যা কি ছিল? যে অসীম থেকে 1 কুলম চার্জ আনতে কৃতকাজ। এই ছিল না তড়িৎ বিভবের ইকুয়েশন। তুমি ইকুয়েশন আগে লিখবা, ট্রিক্সটা তোমাকে শেখাচ্ছি, মুখস্থ রাখা দরকার নেই, শুধু এই কটা মুখস্থ রাখবা। এখন ডাব্লিউ মানে কি ছিল? ডাব্লিউ মানে ছিল হচ্ছে এফ ইন্টু এক্স, আর কিউ ইকলস টু, মনে আছে? কিউ ইকলস টু ছিল হচ্ছে আই ইন্টু টি, চার্জ। এবার শুধু এইগুলোর মান বসায় দাও। যেমন ধরো বলের মাত্রা ছিল হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এটা ছিল বলের মাত্রা। সরণের মাত্রা ছিল হচ্ছে ক্যাপিটাল এল, আর নিচে আই মানে তড়িৎ প্রবাহ, যার মাত্রা আই থাকবে। তারপর টি মানে হচ্ছে সময়, যার মাত্রা ক্যাপিটাল টি থাকবে। তার আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে হচ্ছে, দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আছে, আর নিচে আছে হচ্ছে টি, তাহলে T3, আর হবে আই টু দি পাওয়ার -1। এই হচ্ছে আমাদের তড়িৎ বিভবের মাত্রা। দেখো এম এল স্কোয়ার, এই যে টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, বুঝতে পারলা? তো তুমি এখন এটা তো মুখস্থ রাখা সম্ভব না রে বাবা, সম্ভব না। সো তুমি এগুলো একটু মনে রাখবে। যদি বলতো চার্জের মাত্রা কি, চার্জের মাত্রা হচ্ছে আই ইন্টু টি, এটা হচ্ছে চার্জের মাত্রা। তো এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখি কি কি প্রশ্ন দিচ্ছে, আমরা একটু দেখি। প্রথম প্রশ্ন, এগুলো সব কিন্তু ভর্তি পরীক্ষার প্রশ্ন, মানে অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্ন। বুয়েট টু এটা কিন্তু তোমাদের কলেজ অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। কলেজ মানে নটরডেম কলেজ, হলি ক্রস, সেন্ট জোসেফ, এই জায়গাগুলোতে এই প্রশ্নগুলো আসছে। আমি যেটা বানাই দিছি, বাট এই প্রশ্নগুলো মেজরিটি পরীক্ষাতে আসছে। 15 কেজি ভরের বস্তুর উপর 300 নিউটন বল 0.1 সেকেন্ড ধরে ক্রিয়ারত থাকলে বেগের পরিবর্তন কত হবে? ভেরি গুড। তাহলে খেয়াল করো, আমরা এফ ইকুয়ালস টু কি লিখবো? এফ ইকুয়ালস টু লিখবো হচ্ছে এম এ, আর এ মানে কি লিখবো? এ মানে লিখবো হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, ব্যাস। তাহলে ফোর্স আমাদের কতটুকু আছে? ফোর্স হচ্ছে 300 নিউটন, আর ভর কত আছে? ভর আছে 15 কেজি, তাই না? আর ডেল্টা ভি বের করা লাগবে। সো ডেল্টা ভি আমরা বের করতে চাই, আর ডেল্টা টি মানে হচ্ছে 0.1 সেকেন্ড, ব্যাস। তাহলে এখান থেকে দেখো তো ডেল্টা ভি কিন্তু অনায়াসেই বের করে ফেলা যাবে। দেখি ডেল্টা ভি কত হয়। 300 × 0.1/15,
2 মিটার পার সেকেন্ড। 2 মিটার পার সেকেন্ড হচ্ছে আমার বেগের পরিবর্তনের মান, একদম সহজ, বুঝছো? এটা গতিশক্তির সাথে ভরবেগের একটা অঙ্ক, সেটা হচ্ছে যে কোনো বস্তুর ভরবেগ পি, এর গতিশক্তি দ্বিগুণ করা হলে ভরবেগ কত হবে। ওকে, তাহলে আমাদের গতিশক্তির সাথে ভরবেগের সমীকরণটা কি তোমাদের মনে পড়ে? মনে থাকার কথা না? যে ই কে এর মান কি ছিল মনে বলো তো? পি স্কোয়ার বাই 2m। এই সমীকরণটা কি তোমরা দেখছো? আচ্ছা, না, যদি কেউ না দেখে, এগুলো ইন্টারমিডিয়েটের জিনিস আসলে, ডিরেক্টলি যদি কেউ না দেখে আমি একটু তোমাকে দেখাই দিই কীভাবে আসছে। তো যিনি বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ওকে, হাফ এম ভি স্কোয়ার। এখন এখানে কি করছি আমরা হচ্ছে এম উপরে আর নিচে গুণ করে দিছি, ঠিক আছে? আর এখানে একটা ভি স্কোয়ার তো আছেই, বুঝতে পারছো? এম উপরে নিচে গুণ করা হয়েছে, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার, পি মানে ভরবেগ, তাহলে পি স্কোয়ার আর নিচে আসছে হচ্ছে 2m। এই হচ্ছে আমাদের গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক। এখন বলছে যে গতিশক্তি দ্বিগুণ করা হলে ভরবেগ কত হবে। গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক দেখো তো কি? গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে ই কে প্রপোর্শনাল টু পি স্কোয়ার, অথবা যদি উল্টাভাবে বলা হয় যে পি প্রপোর্শনাল টু রুট ওভার ই কে। এই বুঝতেছো? পি মানে ভরবেগ, ভরবেগ গতিশক্তির বর্গমূলের সমানুপাতিক, বুঝতে পারতেছো? তো এগুলো আসলে আমাদের 9-10-এর যে কোর্সটা আছে, আমাদের একাডেমিক যে কোর্স, ওখানে আমি বিস্তরভাবে এগুলো একদম A to Z পানির মতন করে পড়ে দিছিলাম। তোমরা যারা ওই কোর্সে মানে আসো অলরেডি, তোমরা তো একদম ব্লকবাস্টার। আর যারা শুধু এই কোর্সটা করে না তাদের জন্য একটু টাফ হয়ে যাবে, বিকজ এগুলা এত ইজিভাবে আসলে বইতে প্রকাশ করা নাই, বুঝতে পারছো? একটু খেয়াল করো যে পি এর মান হচ্ছে প্রপোর্শনাল টু রুট ওভার ই কে। তাহলে এখন বলছে গতিশক্তি দ্বিগুণ করা হয়েছে, ভরবেগ কত গুণ হবে। তাহলে গতিশক্তি 2 গুণ যদি তুমি করো, তাহলে আমাদের এখানে কত আসবে? √2 আসবে, ব্যাস হয়ে গেল। তার আমাদের অ্যান্সার হচ্ছে ভরবেগ কত হবে? ভরবেগ হবে হচ্ছে √2 গুণ। বোঝা গেছে? কত গুণ হবে? √2 গুণ। আচ্ছা, এবার এখানে বলছে পীড়নের মাত্রা কি? এটা একটা মজার প্রশ্ন। পীড়নের মাত্রা কি? তাহলে পীড়ন মনে আছে? পীড়ন মানে কি ছিল? পীড়ন মানে ছিল হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। তাহলে তুমি বলের মাত্রা লিখবা mL/2, তাকে ক্ষেত্রফলের মাত্রা দিয়ে ভাগ করবা। তাহলে পীড়নের মাত্রা হবে mL/-1 T⁻²। ব্যাস, এই হচ্ছে পীড়নের মাত্রা। তো ব্যাপারগুলো কিন্তু দেখো খুব ক্রিটিক্যাল না, দাঁড়াও তো, ব্যাপারগুলো খুব ক্রিটিক্যাল। আমি একটা ফোন, একটা ছোট্ট একটা কাজ করা লাগবে, আমি একটু করে নিই। খুব ক্রিটিক্যাল না, বাট তোমার দায়িত্ব হলো যে এই বিষয়গুলো যখন পরীক্ষাতে আসতেছে পুঙ্খানুপুঙ্খভাবে দেখেই সাথে সাথে তুমি প্রিডিক্ট করে ফেলবা যে আসলে জিনিসটা কোত্থেকে আসছে এবং আমি কীভাবে করবো। হ্যাঁ, আমাকে একজনকে একটা মেসেজ দেওয়া লাগবে। হ্যাঁ, মেসেজটা একটু পাঠাই নি, দাও। আমার মাত্র ক্লাস করাতে করতে মনে হলো বেটার আমাকে বলছিল তাকে একটা তথ্য জানাতে, আমি যদি সে তথ্যটা না জানাই তাহলে সে আমাকে যে কোনো সময় খেয়ে ফেলতে পারে। দেখি আমি পরে স্লাইডটা একটু দিই, তোমরা এখান থেকে এই প্রশ্নগুলো একটু দেখতে থাকো, আমি আসতেছি। এই প্রশ্নগুলো দেখে দেখে নিজেরা একটু করতে থাকো তো, কয়টা প্রশ্ন করতে পারো নিজেরা। এগুলো সব অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। প্রথম প্রশ্নটা একটু ট্রাই করো, প্রথম প্রশ্নটা ভরবেগের নিত্যতা দিয়ে সলভ করা লাগবে। সরি ফর দ্য ডিলে, দাও। ওকে, চলো দেখি কি বলছে। আমার কাজ শেষ, মাইন্ড করলো না তো, অল্প ছোট্ট কাজ ছিল। এখানে বলছে যে কোনো এম ভরের বস্তু যদি বিস্ফোরিত হয়ে M1 ও M2 ভরের দুটি টুকরায় পরিণত হয়, যারা পরস্পর বিপরীত দিকে যথাক্রমে V1 V2 বেগে ছিটকে পড়ে, তাহলে V1/V2 কত হবে? ব্যাপারটার কনসেপ্টটাকে আমি তোমাকে একটু বলি, খেয়াল করো। কনসেপ্ট হচ্ছে আমার কাছে একটা বস্তু ছিল, এই মনে করলাম একটা বস্তু, এই বস্তুর স্থির ছিল, এর বেগ হচ্ছে 0। তাহলে এর আদি ভরবেগ কত? এর আদি ভরবেগ P ইনিশিয়াল, আদি ভরবেগ হচ্ছে 0, আদি কোনো ভরবেগ নেই। এবার হয়েছে কি, কোনো একটা কারণে
হয়তো বা ভিতরটা ফিস করে বিস্ফোরণ হয়েছে, ধরো বোমা বিস্ফোরণ হয়ে সে 2 টুকরায় ভাগ হয়ে গেছে, এইটার টুকরা মনে করলাম আর এইটার এক টুকরা, এরকম আগের থেকে তো সাইজ বড় হয়ে গেল, আচ্ছা হইল না একটু বড়, তাতে কী হয়েছে, এরকম 2 টুকরা ভাগ হয়েছে, এর একটার ভর হচ্ছে m1, একটার ভর হচ্ছে m2, এরা কি হয়েছে, এরা পরস্পর বিপরীত দিকে যথাক্রমে m1 যথাক্রমে মানে হচ্ছে m1 গেছে v1 বেগে আর m2 গেছে v2 বেগে, লাইক দিস, এইভাবে গেছে পুরোপুরি। তাহলে আমাদের বলো তো, এটা হচ্ছে আদি অবস্থা, এটা হচ্ছে শেষ অবস্থা, তাহলে আমরা এখানে বুঝতেছি বাহ্যিক কোনো বল এখানে কাজ করে নাই, তাহলে আমাদের আদি ভরবেগ পি ইনিশিয়াল মানে পি আদি ইকুয়ালস টু পি শেষ, এটা লিখবা। এখন পি আদি কত, পি আদি হচ্ছে 0, আচ্ছা পি শেষ কত হবে, তাহলে পি শেষ হচ্ছে এই দুইটা ভরবেগের যোগফল। এখন এই ভরবেগটাকে আমি বুঝতেছি এটা হবে কত, m1 v1, m1 v1, আর এটা যদি প্লাস m1 v1 হয় এটা কত হবে, এটা হবে মাইনাস m2 v2, ব্যাস। এইটা এবং এইটা দুইটার বিয়োগফল অবশ্যই 0 হতে হবে, বুঝছো কনসেপ্টটা কি, আদি ভরবেগ 0 তাহলে শেষ ভরবেগও 0 হবে। তাহলে আমাদের এখান থেকে তুমি খেয়াল করে দেখো, আমরা লিখতে পারবো যে m1 v1 ইজ ইকুয়াল টু m2 v2। এখন আমাকে বলো তো কি বের করতে বলছে, আমাকে বলেছে ভাই v1 আর v2 এর অনুপাত কত, তো করে ফেলো v1 বাই v2, v1 বাই v2 এর অনুপাত হবে হচ্ছে m2 ডিভাইডেড বাই m1, ব্যাস এই হচ্ছে অ্যান্সার আমাদের, হয়ে গেল, বুঝতেছো খুবই সহজ। আচ্ছা এবার এটা কি বলছে দেখি, একটি 1 নিউটন ভরের আপেলকে মুক্ত অবস্থায় ফেলে দিলে তার উপর কার্যকরী নিট বল কত, নিট কথাটা বুঝো, নিট বল তো 1 নিউটন মানে 1 নিউটন ওজন, আসলে 1 নিউটন ভরের আপেল তুমি যদি ছেড়ে দাও তো নিচের দিকে পড়তেছে, কোনো বাধা বিঘ্ন তো নাই, তাহলে তার উপর নিট বল 1 নিউটনই হবে, 1 নিউটনই হবে, বুঝতে পারছো কথাটা বুঝো। একটি 1 নিউটন ভরের আপেলকে মুক্ত অবস্থায় ফেলে দিলে, প্রশ্নগুলো খেয়াল করবে, আমি এটা বলতেছি কি আপনি ঘোরা দিতে পারে, মুক্ত অবস্থায় ফেলে দিলে তার উপর কার্যকরী নিট বল কত হবে, অ্যান্সার হচ্ছে 1 নিউটন। বাট এই প্রশ্নে তোমাকে একটু ঘোরা দিতে পারতাম, কি বলতে পারতাম যে সমবেগে পড়ন্ত বস্তুর নিট বল কত। এখন বলো তো বাঁচা ধরনেরা কি হবে অ্যান্সার, নিট বল হবে হচ্ছে 0, যেহেতু সমবেগ বলা আছে এই কারণে নির্বল কত হবে, নির্বল হবে হচ্ছে 0। ক্লিয়ার, তোমরা তো জিনিয়াস, বুঝতে পারতো তো সব কিছু টুস করে না। আচ্ছা এবার এখানে একটা এমসিকিউ দেওয়া আছে যে কোন বলের তীব্রতা সব থেকে কম, অ্যান্সার হচ্ছে মহাকর্ষ বল। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের 4টা মৌলিক বল আছে, এর মধ্যে মহাকর্ষ বলের তীব্রতা সব থেকে কম। আচ্ছা মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, মহাকর্ষীয় ধ্রুবক, তো এই ধ্রুবকের মাত্রা তো তোমার নিশ্চয়ই জানা আছে, এটা কীভাবে আসছিল, যে মহাকর্ষীয় বলের সমীকরণ ছিল জি m1 m2 বাই ডি স্কোয়ার, এই ছিল না, তাহলে আমাদের জি এটা ছিল হচ্ছে এফ ডি স্কোয়ার বাই m1 m2, তুমি এখন শুধু মাত্রাগুলো বসায় ফেলবা, মাত্রাগুলো বসালে কি হবে বলো তো, এটা হবে হচ্ছে m l t টু দি পাওয়ার -2 মানে বলের মাত্রা, আর এখানে হবে l স্কোয়ার আর নিচে হবে হচ্ছে m টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে, শেষ পর্যন্ত দাঁড়াবে হচ্ছে m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার কিউব t টু দি পাওয়ার -2। যদি তোমার এটা মুখস্থ থাকে ভেরি গুড, যদি মুখস্থ না থাকে আপনি বের করে ফেলবা, বা যাতে মিস্টেক না হয়। আচ্ছা এবার আরেকটা প্রশ্ন, এগুলো সব কিছু অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। ঘর্ষণ কত প্রকার, ঘর্ষণ 4 প্রকার মেনলি, কি প্রকার, 4 প্রকার। একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ, ক্লিয়ার, একটা হচ্ছে গতীয় ঘর্ষণ, এগুলো সব ইন্টারমিডিয়েটে পড়াইছি, সুন্দর করে পড়াইছি, তুমি ওই যে কোর্সটা দেখালাম না আমাদের ইন্টারমিডিয়েটের যে কোর্সটা, তুমি কোর্সটাতে এনরোল করে ফেললেই দেখবে এগুলো একদম পানির মতো সহজ পুরোপুরি, বাট এগুলো খুব কমপ্লিকেটেড জিনিস, আমি তোমাকে ইজি করে মানে বোঝাই দিছি। স্থিতি ঘর্ষণ, গতীয় ঘর্ষণ, তারপর হচ্ছে প্রবাহী ঘর্ষণ, আর একটা হচ্ছে আবর্ত ঘর্ষণ, এই হচ্ছে আমাদের ঘর্ষণের 4টা প্রকারভেদ। বাট প্রত্যেকটার ভেতরে একটা বিশাল বিশাল দুনিয়া আছে, মানে ঘর্ষণ নিয়ে সম্ভবত আমি ক্লাস নিচ্ছি ওখানে প্রায় 3 ঘন্টার উপরে, শুধু ঘর্ষণের উপরে। দিস ইজ এ ভেরি কমপ্লেক্স থিং, বাট সেটা তোমার লাগবে সামনে। আচ্ছা এবার এখানে কি বলছে দেখি, পৃথিবীর ভর, দেখি কি বলছে, পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে কোনো বস্তুর ওজন এত % কমবে, কথাটা বুঝো কিন্তু। অভিকর্ষ ত্বরণ জি এর মান কত হয়, gm বাই আর স্কোয়ার, তাই তো অভিকর্ষ ত্বরণের মান, তাই না, এটা তো তোমার তো জানার কথা। যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে ব্যাসার্ধ আর যদি দ্বিগুণ করা হয় তাহলে আমাদের জি এর মান কত হবে বলো তো, জি এর মান হবে হচ্ছে 1/4 গুণ
দেখো তো বুঝছো কিনা? আর রেডিয়াস, এই যে ব্যাসার্ধ দ্বিগুণ করছি, রেডিয়াস ডাবল মানে জি এর মান 1/4 গুণ হয়েছে। তাহলে বস্তুর ওজন, কথাটা বুঝো, 1/4 গুণ হয়েছে, তাহলে বস্তুর ওজন 1/4 গুণ হবে নাকি? তাহলে বস্তুর ওজন ছিল আগে হচ্ছে ডাব্লিউ, এখন হচ্ছে W/4। মানে কি? মানে আগে ছিল হচ্ছে ডাব্লিউ আর এখন হচ্ছে 0.25 W। বোঝা গেল? তাহলে কতটুকু কমে গেছে? 0.75 কমে গেছে না? 0.75 মানে হচ্ছে 75%। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 75%। বুঝছো? পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করলে কোনো বস্তুর ওজন কত পার্সেন্ট কমবে? তাহলে ব্যাসার্ধ যদি তুমি ডাবল করো, আর যদি ডাবল হয় তাহলে জি এর মান হয়ে যাবে 1/4 গুণ। তো জি এর মান 1/4 গুণ মানে কি? আগে ওজন ছিল ডাব্লিউ, এখন হবে হচ্ছে W/4। বুঝতেছো? W/4। সো W/4 যেহেতু হয়েছে তাহলে আমাদের 0.25 W হয়েছে। তাহলে কতটুকু হ্রাস পাইছে? হ্রাস পাইছে 0.75 W হ্রাস পাইছে। এইটা মানে হচ্ছে 75% কমে গেছে। ভেরি গুড। এবার দেখি এটা কি বলছে। এই প্রশ্ন বলছে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ঘনত্বের সাথে কিভাবে সম্পর্কিত। ফ্যান্টাস্টিক থিং। তাহলে আমাদের এগুলো সব ইন্টারমিডিয়েটের জিনিস, বুঝছো? সবই ইন্টারমিডিয়েটের। একদম যখন গ্র্যাভিটি শুরু করবা দেখবা গ্র্যাভিটি চ্যাপ্টারের শুরুতে এগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে এক্সপ্লেন করা আছে, আর সেগুলো এখানে তুমি মহা কমপ্লেক্স ভাবে পাচ্ছ। মানে বিষয়টা কেমন আমি তোমার বলি, একটা ইন্টারমিডিয়েটের পোলা যখন বা একটা মেয়ে যখন ভর্তি পরীক্ষা দেয়, তাকে মানে অনার্সের বই থেকে টুকটুক দু একটা ছোট ছোট জিনিসপত্র দিয়ে দেয়, ঠিক তোমার ক্ষেত্রে বিষয়টা তাই। তোমার জন্য ইন্টারমিডিয়েট যেমন টাফ, ইন্টারমিডিয়েটের জন্য অনার্সও ঠিক একই রকমভাবে টাফ। তো আসলে এগুলো সব সাইকেল, কারণ বইয়ের জিনিস দিয়ে তো আলটিমেটলি জাজমেন্ট হবে না, এই জন্য দু একটা বাইরের জিনিস দেওয়া লাগবে। তাহলে জি কস টু GM/r²। খেয়াল করো, এখন এই যে এম হচ্ছে পৃথিবীর ভর, এটাকে আমরা কি বলতে পারবো? আয়তন ইন্টু ঘনত্ব, আর নিচে আছে হচ্ছে r²। পৃথিবীকে মোটামুটি যদি এটা গোলক কল্পনা করা হয় তাহলে সে গোলকের আয়তন কত হবে? 4/3πr³ ইন্টু রো, আর নিচে আমাদের আছে হচ্ছে r²। নিচে কি আছে? r² আছে, ঠিক আছে? তাহলে তুমি এখন দেখো এই r² কাটাকাটি গেলে শুধু একটা আর থাকে। সো হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন? তাহলে আমাদের এটা থাকতেছে হচ্ছে 4/3, তারপর থাকতেছে হচ্ছে g পাই, তারপর থাকতেছে হচ্ছে আর তারপর থাকতেছে রো। এই হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণের জি এর সাথে পৃথিবীর ঘনত্বের সম্পর্ক। তো কিভাবে সম্পর্কিত যদি তোমাকে বলা হয় কিভাবে সম্পর্কিত, তাহলে জি প্রপোর্শনাল টু হচ্ছে রো, এই হচ্ছে সম্পর্ক। কারণ বাদ বাকি এই পুরা টার্মটা কিন্তু ধ্রুবক, এই যে এই টার্মটা কিন্তু ধ্রুবক। ক্লিয়ার? তাহলে পৃথিবীর ঘনত্ব যদি বেড়ে যায় ব্যাসার্ধ অপরিবর্তিত রেখে, তাহলে অভিকর্ষ ত্বরণের মানও কিন্তু বেড়ে যাবে। ওকে, তো এগুলো একদম দেখা মাত্রই ঠাস ঠাস করে বলে দেওয়া লাগবে। আচ্ছা, এটা কি বলছে? এটা এগুলো সব বল চ্যাপ্টারের প্রশ্ন। আমি কিন্তু বলছিলাম যে গতি এবং ফোর্স এখান থেকে অনেক প্রশ্ন আসে। আরেকটা সেগমেন্ট আসে হচ্ছে ইলেকট্রিসিটি, ওটা আমি পরে ক্লাসে দেখাবো। স্থির তড়িৎ, চলতড়িৎ, চুম্বকত্ব থেকে অনেক প্রশ্ন আসে, তরঙ্গ থেকে অনেক প্রশ্ন আসে, ওগুলো পরে ক্লাসে আলোচনা করব। এফ ধ্রুব বল, এটা V0 হবে। V0 আদিবেগের 1 কেজি ভরে বস্তুর উপর 1 সেকেন্ড ধরে প্রয়োগ করা হলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে আমরা আগে ত্বরণ বের করবো। এ মানে কি? F/m, তাই না? এই এম হচ্ছে 1 কেজি, তাহলে F/1, তাহলে আমাদের এর মান হচ্ছে F, মিটার পার সেকেন্ড স্কোয়ার। অতিক্রান্ত দূরত্ব কত? 1 সেকেন্ড ধরে প্রয়োগ করা হয়েছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে S = UT প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ AT স্কোয়ার। খেয়াল করবা, তাহলে ইউ মানে হচ্ছে V0, ওকে? এটা V0 বলা হয় এটাকে। আর টি মানে হচ্ছে 1 সেকেন্ড, তাহলে V0 × 1 প্লাস হাফ। এর মান কত হবে? এ মানে হচ্ছে ত্বরণ, হুইচ ইজ F, তাহলে F, আর টি এর মান হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 1 স্কোয়ার। সো এই মানটা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে V0 প্লাস F/2, এটা স্যার V0 প্লাস F/2। V0 আদিবেগ, 1 কেজি ভরে বস্তু, F/2, ব্যাস শেষ, কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এবার মোটামুটি আমরা বল সম্পর্কেও দেখলাম। এগুলো কিন্তু বলের বিগত 15 বছরের মধ্যে যা কিছু আছে সব দেখাই দিছি। আচ্ছা, কাজ নিয়ে তুমি যখন পড়তে যাও, তুমি কাজের বিষয়টা তোমার নিশ্চয়ই মনে আছে যে আমাদের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের শুরুতে এমন একটা চিত্র আমাদের দেওয়া হয় যে একটা বস্তুর উপর যদি আমরা এই দিক থেকে বল প্রয়োগ করি F, এবং বলটা যদি এরকম থিটা কোণে প্রযুক্ত হয়, তো এক্ষেত্রে আমাদের কৃতকাজ কত? এক্ষেত্রে কৃতকাজকে বলা হয় Fx cos θ, তাই না? Fx cos θ। তো এখানে আমরা জানি যে এই থিটার উপর ডিপেন্ড করে এই কাজটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, শূন্য হতে পারে। যেমন আমাদের থিটা যদি হয় 90 ডিগ্রি, তখন আমাদের কাজের পরিমাণ হয় হচ্ছে 0,
যেমন গ্র্যাভিটি, পৃথিবী আমাকে টানতেছে, আর আমি কিন্তু পৃথিবীর সাথে এরকম সারফেস বরাবর যাচ্ছি, মানে আমার অভিকর্ষ বল নিচের দিকে আর আমি তার সাথে চলতেছি লম্ব বরাবর, এই জন্য আমার উপর পৃথিবী কর্তৃক কাজ কত? 0। বুঝতে পারছি? আবার যদি এমন দেখা যায় যে থিটার মান গ্রেটার দ্যান 0 কিন্তু লেস দেন অর ইকুয়াল টু হচ্ছে লেস দেন 90 ডিগ্রি, লেস দেন 90 ডিগ্রি, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 লেস দেন 90 ডিগ্রি, এটা হলে আমাদের ডাব্লিউ এর মান হবে হচ্ছে পজিটিভ। আর থিটার মান যদি 90 ডিগ্রি থেকে বড় হয় কিন্তু লেস দেন অর ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয় তাহলে আমাদের কাজের পরিমাণ হবে হচ্ছে নেগেটিভ। মানে বল আর সরণ যদি বিপরীত দিকে হয়, যেমন কজ স্থূল কোণ তো অলওয়েজ নেগেটিভ হবে, তাই না? অবটিউজ অ্যাঙ্গেল যেটা, তো এই কিন্তু রেঞ্জ, এগুলো মনে রাখবা। 0 থেকে 90 এটা এভাবে লিখতে হবে, 0 সমান বা বড়, আর এখানে হচ্ছে 180 সমান বা ছোট, কিন্তু 90 থেকে বড়। বুঝতে পারছো? এই হচ্ছে রেঞ্জ। এগুলো মাঝে মাঝে আসে পরীক্ষাতে যে কোন ক্ষেত্রে কাজ মাইনাস হবে। তো যাক, এখন এরপরে ক্ষমতা আছে পাওয়ার। পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে প্রতি 1 সেকেন্ডের কাজ। এখন দুইটা বস্তু একই পরিমাণ কাজ করলেও তাদের কিন্তু পাওয়ার ভিন্ন ভিন্ন রকম হতে পারে। যার জন্য সময় কম লাগবে তার জন্য পাওয়ার কি হবে? পাওয়ার বেশি হবে। আর আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি এফিসিয়েন্সি বা এটা হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ারের অনুপাত। অথবা জাস্ট যদি তুমি শক্তি বলো তাহলে আমাদের যতটুকু আমরা কাজ পেলাম আর ইনপুট, এই দুইটা জিনিসের অনুপাত, এটাকে আমরা বলি এফিসিয়েন্সি। এবং এটা অলওয়েজ কিন্তু 100 থেকে ছোট হবে, 68%, 70% এরকম হবে। তো এগুলো মোটামুটি বেসিক। আর এখানে হর্স পাওয়ার বলতে একটা বিষয় আছে, হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট। ওকে, এটা হচ্ছে হর্স পাওয়ার। এটা মাঝে মাঝে পরীক্ষাতে দিতে পারে। এখন আমরা এখান থেকে কয়েকটা বিষয় একটু দেখব। প্রথমে বলছে যে 2 কেজি ভরের কোনো বস্তু নির্দিষ্ট স্থান থেকে, এটা কি 800 সেন্টিমিটার, হ্যাঁ নাকি 400 সেন্টিমিটার, যাক 800 সেন্টিমিটার পতিত হলে বিভব শক্তির পার্থক্য কত? কথাটা বুঝো। নির্দিষ্ট উচ্চতা থেকে পতিত হয়েছে 800 সেন্টিমিটার, এই যে এখানে আসছে, এটা হচ্ছে এইচ, 800 সেন্টিমিটার, 800 সেন্টিমিটার। তাহলে তুমি নিশ্চয়ই বুঝতেছো যে এই যদি জি নিচের দিকে হয় এইদিকে, তাহলে এই অবস্থা থেকে এখানে কিন্তু বিভব শক্তি বেশি ছিল, তার নিচে নেমে আসার জন্য কি বিভব শক্তি কমে গেছে, তার কতটুকু পরিমাণ পার্থক্য হয়েছে, এই পার্থক্যকে বলা হয় হচ্ছে mgh। ওকে, তাহলে এম এর মান হচ্ছে 2 কেজি, জি এর মান হচ্ছে 10, আর এইচ এর মান হচ্ছে 800 সেন্টিমিটার মানে 8 মিটার, তাহলে 8 দুগুণে 16, সো অ্যান্সার হচ্ছে 160 জুল। এই পরিমাণ বিভব শক্তি কমে যাবে, কমে যাবে। ওকে, এখানে বলছে এটি স্প্রিংকে সংকুচিত করা হলে ভিতরে জমা থাকে কি শক্তি? স্প্রিংকে যদি আমরা সংকোচন করি তাহলে ভেতরে বিভব শক্তি জমা হয়। কি শক্তি? বিভব শক্তি জমা হয়। এই যে আমি মার্কারটাকে এখানে ধরছি মনে করো, তাহলে এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি আছে, এটাকে যখন আমি ছেড়ে দিব সেটা গতিশক্তিতে কনভার্ট হবে। তাহলে এই বিষয়টা কিন্তু তাই। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে যে 90 সেন্টিমিটার উপর থেকে 10 কেজি ভরে কোনো বস্তুকে ফেলে দিলে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। এটা একদম বইয়ের প্রশ্ন। আমি তাও দেখি তোমার হেল্পের জন্য একটু করে দিই, যারা বিষয়গুলোকে সহজে অনুধাবন করতে পারো না তাদের জন্য। তাহলে একটু চিন্তা করো, আমি ধরে নিচ্ছি কোথা থেকে? 90 সেন্টিমিটার উচ্চতা থেকে। তাহলে এই উচ্চতাটাকে আমরা ধরতেছি হচ্ছে এইচ, এখান থেকে আমি ফেলে দিছি। তো এখান থেকে ফেলে দেওয়ার পর আমি বলছে যে কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে আমি বুঝতেছি যে এখানে মনে করো যদি সে আসে এবং এই জায়গাটা আমি ধরলাম ভূমি থেকে এক্স পরিমাণ উচ্চতা অবস্থিত, তাহলে এখানে কিন্তু তার একটা ভেলোসিটি আছে, রাইট? কি আছে? একটা, এখানে একটা ভেলোসিটি আছে ভি। তো এই পয়েন্টে কথাটা বুঝতে হবে, এই পয়েন্টে গতিশক্তি হবে, গতিশক্তি মিনস হচ্ছে হাফ mv স্কোয়ার। এই গতিশক্তি হবে এই পয়েন্টের বিভব শক্তি ডাবল। তাহলে এই পয়েন্টের বিভব শক্তি মানে কি? পৃথিবী থেকে কতটুকু উপরে আছে? এক্স উপরে আছে, তাহলে বিভব শক্তির মান হচ্ছে mgx, এইটার ডাবল, সো 2 × mgx। বুঝলে? তাহলে বলছে যে কত উচ্চতায় ভূমি থেকে, মানে ভূমি থেকে কত উচ্চতায় এক্স বের করতে বলেছে তোমাকে, জাস্ট এক্স। আচ্ছা, এইটা যদি এক্স হয় তাহলে এইটা বলো তো কত হবে? এটা হচ্ছে এইচ মাইনাস এক্স, তাই না? এইচ মাইনাস এক্স। ভি স্কোয়ারের মান বের করার জন্য তোমার এইচ মাইনাস এক্সটা লাগবে, কারণ যেহেতু আদিবেগের মানটা 0, তাহলে আমার এখানে ভি স্কোয়ারের মান হবে হচ্ছে ইউ স্কোয়ার হুইচ ইজ 0 প্লাস 2g ইন্টু এইচ মাইনাস এক্স। বুঝলে? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g
আর যতখানি রাস্তা নেমে আসছে, কতটুকু রাস্তা নেমে আসছে এইচ মাইনাস এক্স পরিমাণ, এই জন্য এখানে এইচ মাইনাস এক্স লিখতে হবে। তাহলে আমাদের দেখো, আচ্ছা এমগুলো বাদ যাবে, এমগুলো বাদ দিয়ে দাও একবার শুরুতেই, এমগুলো ঘ্যাচাং ঘ্যাচাং বাদ। সো আমরা বাম দিকে পাচ্ছি হচ্ছে হাফ, আর ভি স্কোয়ারের বদলে কি লিখবো, ভি স্কোয়ারের বদলে লিখবো হচ্ছে 2 ইন্টু জি ইন্টু এইচ মাইনাস এক্স, আর এখানে থাকবে হচ্ছে 2gx, বুঝেছ, 2gx। তো এখান থেকে তুমি কি করবা, এখান থেকে তুমি 2g কেটে কেটে দিবা। সো এর পরবর্তী লাইনে থাকতেছে হচ্ছে আমাদের এইচ মাইনাস এক্স, আর ডান দিকে থাকতেছে হচ্ছে 2x। তাহলে আমাদের এখানে কি থাকলো, এইচ এর মান থাকলো হচ্ছে থ্রাইজ এক্স। সো আমাদের এই এক্স বের করতে বলেছে, এক্স বের করতে বলেছে, এক্স এর মান হবে হচ্ছে এইচ ডিভাইডেড বাই 3। সো এইচ এর মান যেহেতু বলা আছে 90 সেন্টিমিটার, তাহলে 90 সেন্টিমিটার বসালাম, আর নিচে হবে হচ্ছে 3, তাহলে 30 সেন্টিমিটার। এই 30 সেন্টিমিটার কিন্তু ভূমি থেকে, মানে ভূমি থেকে 30 সেন্টিমিটার উপরে আমাদের কি হবে, গতিশক্তি বিভব শক্তি ডাবল হবে। এই 10 কেজি ভরের বস্তু, এই ডাটাটাকে আমাদের কোনো কাজে লাগলো, অ্যান্সার হচ্ছে না। দেখো ভর দুই পাশ থেকে বাদ হয়ে গেছে, বুঝতেছ, সহজ জিনিস কিন্তু কোনো ডিফিকাল্ট না। আচ্ছা এবার দেখি আর কি কি বলছে। 800 জুল তড়িৎ শক্তি ব্যবহার করে কোনো যন্ত্রের সাহায্যে 50 নিউটন ওজনের বস্তুকে 10 মিটার উচ্চতায় তোলা হলে কর্মদক্ষতা কত হবে। খেয়াল করো, তাহলে কর্মদক্ষতা ইটা মানে হচ্ছে আউটপুট ওয়ার্ক বাই ইনপুট এনার্জি, এখন আউটপুট ওয়ার্ক কতটুকু হয়েছে, 50 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার তুলছি, এফ হচ্ছে 50 আর এক্স হচ্ছে 10, তাহলে 50 গুণ 10, 500 জুল হচ্ছে আমার আউটপুট ওয়ার্ক, আর ইনপুট হচ্ছে 800 জুল, ব্যাস হয়ে গেছে। তাহলে 5/8। তো এটাকে তুমি যদি চাও 100% দিয়ে গুণ করে দিতে পারো, তাহলে 500/8 কত হবে, 500/8 হবে হচ্ছে 62.5%। ওকে, এটা সম্ভবত সেন্ট জোসেফের প্রশ্ন যদি মনে আছে। নিচে কি বলছে, 50 কেজি ভরের এক ব্যক্তি 5 কিলোমিটার পাহাড়ের ঢাল বেয়ে 3 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠলে ব্যক্তির কৃত কাজ কত হবে, কথাটা বুঝো। 5 কিলোমিটারের পাহাড়ের ঢাল বেয়ে, পাহাড়টা মনে করলাম এরকম, এই হচ্ছে পাহাড়, কেমন, লোকটা কোথায় গেছে, 5 কিলোমিটার হচ্ছে আমার টোটাল পাহাড়ের হাইট, 3 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠছে, মানে লোকটা এখানে আসছে, এই যে এখানে, ঠিক আছে। তাহলে ব্যক্তিকৃত কাজ বের করতে বলছে, 50 কেজি ভর, 5 কেজি পাহাড়ের ঢাল, 5 কিলোমিটার পাহাড়ের ঢাল, এটা আসলে আমাদের ইম্পর্টেন্ট না। যেহেতু 3 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বলা আছে, তাহলে কৃত কাজের মান হবে হচ্ছে জাস্ট এমজিএস। কত সহজ প্রশ্ন দেখছো। তাহলে এম এর মান হচ্ছে আমাদের 50, জি এর মান হচ্ছে 10 ধরলাম, সাপোজ জি এর মান 10, আর এইচ এর মান ধরলাম হচ্ছে 3 কিলোমিটার, মানে 3000 মিটার। তাহলে আমাদের কত হবে, 5 3 5 15, 1 2 3 4 5, 1 2 3 4 5, এত জুল, এই যে এটা আনসার। এত জুল কাজ তার করতে হবে পুরোপুরি যদি সে 3 কিলোমিটার পর্যন্ত উঠতে চায়। পাহাড়ের ওঠা কিন্তু আসলে খুব কষ্টসাধ্য বিষয়। আমি একবার একটা পাহাড় আছে তোমার চিটাগাংয়ের পাশে, চন্দ্রনাথ পাহাড়, তো যাক ওইখানে আমি উঠছিলাম একবার ছোটোবেলায় মানে বেশ কয়েক বছর আগে। তো প্রথম খুব এনার্জি থাকে, মনে হয় যে এই তো ধুমধুম করে উঠে গেছি, বাট অনেক উচ্চতা পর্যন্ত যাওয়ার পর দিন আসলে অনেক টায়ার্ড হয়ে যাওয়া লাগে। এই জন্য প্রচুর পরিমাণ ফ্লুইড বা লিকুইড যদি ক্যারি না করো, তাহলে ওখান থেকে মাথাটা ঘুরে একদম ঠাস করে নিচে পড়ে গেলে একদম জীবন শেষ পুরা। এই জন্য পাহাড়ে যদি কেউ ওঠার স্বপ্ন থাকে, ট্রেকিং করার স্বপ্ন থাকে, তাহলে অফকোর্স পায়ের মধ্যে খুব শক্তি লাগবে, ভালো জুতা পরে থাকা লাগবে, এবং মোর ওভার পানি বা গ্লুকোজ এই জাতীয় জিনিসপত্র ক্যারি করা লাগবে। আচ্ছা এখানে কি বলছে দেখি, পরে দেখো। 10 কিলোওয়াট ক্ষমতার কোনো মোটর 10 সেকেন্ডে 50 মিটার উচ্চতায় এত কেজি পানি তুলতে পারে, শক্তির অপচয় কত, কথাটা বুঝো, শক্তির অপচয় কত। তাহলে আমরা এখানে কি বলছে, 50 মিটার উচ্চতা তুলতে পারে 100 কেজি পানি, তাহলে কাজ কত হবে, কাজ হবে হচ্ছে এফ ইন্টু এক্স। তাহলে 100 কেজি পানি এর উপরে বল প্রয়োগ করতে হবে 100 ইন্টু 9.8, আর তুলতেছি হচ্ছে 50 মিটার। তাহলে দেখি আমাদের কত হলো, 100 ইন্টু 9.8 ইন্টু 50, 49,000 জুল, 49,000 জুল, বুঝতেছ। এই পরিমাণ কি, এই পরিমাণ শক্তি ব্যয় হয়েছে কয় সেকেন্ডে, 10 সেকেন্ডে। তাহলে 10 সেকেন্ডে মোটর কতটুকু পরিমাণ কাজ করছে দেখো, পি ইকুয়ালস টু হচ্ছে
জাস্ট এনার্জি বাই টাইম, এটা তো আমরা বুঝি, তাই না? এখন পি এর মান হচ্ছে আমাদের 10 কিলোওয়াট, মানে 10,000 ওয়াট, 10,000 ওয়াট। আর এখানে থাকতেছে হচ্ছে আমাদের এনার্জি, আর নিচে টাইম থাকতেছে 10 সেকেন্ড, জাস্ট 10 সেকেন্ড। তাহলে দেখো তো আমাদের এনার্জি কত আসতেছে, এনার্জি আসতেছে হচ্ছে 10,000-এর পরে একটা শূন্য, মানে 1 লক্ষ জুল। 1 লক্ষ জুল পরিমাণ শক্তি আমরা দিছি, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ইনপুট। আর আউটপুট পাইছি হচ্ছে এইটা। কথাটা কি বুঝতেছো? আউটপুট কেমনে বুঝলাম আমি? এই যে আমাকে বলছে এত কিলোওয়াট ক্ষমতার কোনো মোটর 10 সেকেন্ডে এত মিটার উচ্চতা এত কেজি পানি তুলতে পারে, তাহলে তুলতে পারো তো আমার আউটপুট, আমার পাওয়ার, রাইট? তাহলে আমি কতটুকু পরিমাণ পাইছি কাজ, শক্তি আমার দিতে হয়েছে হচ্ছে 1 লক্ষ জুল, আর আমি কাজ পাইছি হচ্ছে 49,000 জুল। তাহলে আমাদের লস কতটুকু বলো তো? লস হচ্ছে 1 লক্ষ আমি দিছিলাম, তাই না? আর 49,000 জুল আমি আউটপুট পাইছি। তাহলে আমাদের অপচয় হবে হচ্ছে 51,000, এত জুল অপচয় হবে। ওকে, আচ্ছা, এখানে পরবর্তী একটা প্রশ্ন দিছে, কি বলছে সেখানে, যে কাজ কোন রাশিটির পরিবর্তনের সমান গতিশক্তির পরিবর্তনের সমান। এটা একটা ফেমাস থিওরাম, এটাকে বলা কাজ শক্তি উপপাদ্য, তুমি একটু জেনে রাখো। মানে কাজ, কোনো বস্তু কতটুকু কাজ করলো এটা বের করার ওই হচ্ছে তার শেষ গতিশক্তি ½ mvf এর স্কোয়ার মাইনাস ½ mvi এর স্কোয়ার, মানে তার শেষ গতিশক্তি আর আদি গতিশক্তির পার্থক্যই হচ্ছে কৃতকাজ। এটা নাম হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কি নাম মনে থাকবে? এটা ইন্টারমিডিয়েটে পড়বা, কাজ শক্তি উপপাদ্য। এটা হয়তো তোমার বইতেও 2-1 লাইন থাকতে পারে, বাট এটা মেইন ইন্টারমিডিয়েটে ভাস্টভাবে আছে। আচ্ছা, এবার এখানে কি কি বলছে দেখি একটু। থিটার মান কত থেকে কত পর্যন্ত হলে কাজ ঋণাত্মক হবে? কাজ ঋণাত্মক হবে, কি বলছিলাম? 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট বা সমান। দেখি কোথায় আছে, এই যে 1 নম্বরটা, 90 থেকে বড় 180 থেকে ছোট বা সমান, 1 নম্বর, এটা অ্যান্সার। এগুলো না কিন্তু, এগুলো থেকে আবার ঘাবড়ে যেও না, এটা না কিন্তু, অনেকে এখানে মার্ক করতে পারে, এটা না কিন্তু, বুঝছো? আচ্ছা, কি বলছে এবার পরবর্তী প্রশ্ন, বলছে হচ্ছে যে 50 মিটার উঁচু একটি ভবন থেকে 2 কেজি ভরের একটি বস্তু নিক্ষেপ করা হলে মাটি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার গতিশক্তি কত হবে? একদমই সিম্পল, একদমই সিম্পল। 2 কেজি ভরের বস্তু 50 মিটার উচ্চতা থেকে আমি নিক্ষেপ করে দিছি, যেমনেই আমি নিক্ষেপ করি না কোনো, জাস্ট ছেড়ে দিছি আমি। তার কতটুকু পরিমাণ তার মধ্যে বিভব শক্তি ছিল বলো তো? এই বিভব শক্তিটা আসলে আমাদের গতিশক্তিতে কনভার্ট হবে, ব্যাস। তাহলে বিভব শক্তিটা বের করে ফেলো। এম এর মান হচ্ছে আমাদের 2 কেজি, জি হচ্ছে 9.8, আর এইচ এর মান হচ্ছে আমাদের 50 মিটার, 50 মিটার, তাহলে 980 জুল। ওকে, এই পরিমাণ তার মধ্যে কি বলতো, এই পরিমাণ তার মধ্যে গতিশক্তি আসবে। তাহলে 50 মিটার উচ্চতায় ছিল, আমি তাকে জাস্ট ছেড়ে দিছি, সে যে মোমেন্টে ভূমি স্পর্শ করবে তখন তার মধ্যে 980 জুল পরিমাণ গতিশক্তি সৃষ্টি হবে। আচ্ছা, এবার এটা একটা মজার প্রশ্ন, এখানে বলছে কি 10 মিটার পার সেকেন্ড বেগে 100 কেজি ভরের একটি বস্তু একটি স্প্রিংয়ের উপর পতিত হলো, স্প্রিং ধ্রুবক এত হলে স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে? এইটা আসলে করা একটু মানে কমপ্লেক্স তোমার জন্য, আমি তোমাকে একটু বোঝাই দিই বিষয়টা। এটা হচ্ছে একটা স্প্রিং আছে এমনভাবে, এভাবে একটা স্প্রিং আছে, কেমন? এটা একদম ইন্টারমিডিয়েটের প্রশ্ন, ডিরেক্টলি। কত বেগের উপর পড়ছে? 10 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে একদম 10 মিটার পার সেকেন্ড বেগে যখন এসে পড়ছে, উচ্চতা কিছু দেওয়া নাই, তার এর মধ্যে একটা গতিশক্তি আছে। এবার যখন সে এখানে এই অবস্থায় সংকুচিত হবে, তাহলে সে এইটুকু পরিমাণ সংকুচিত হয়েছে, যেটাকে আমরা বলতেছি এক্স। তাহলে স্প্রিংয়ের মধ্যে একটা বিভব শক্তি চলে গেল, সেই বিভব শক্তির পরিমাণ হচ্ছে ½ kx²। এটা তোমার জানার কথা। স্প্রিংকে যদি সংকোচন বা প্রসারণ করা হয়, তাহলে এই ½ kx² পরিমাণ শক্তি তার মধ্যে জমা থাকে। এইটা কোত্থেকে আসবে? এইটা আসবে হচ্ছে বস্তুর গতিশক্তি থেকে, মানে বস্তুর গতিশক্তিটাই মূলত স্প্রিংয়ের মধ্যে ঢুকে গেছে, বুঝছো? তাহলে এই স্প্রিংয়ে যতটুকু বস্তুতে যতটুকু গতিশক্তি ছিল সেটা হচ্ছে ½ × m। এম মানে হচ্ছে 100 কেজি, আর v² মানে হচ্ছে 10²। এই যে, তাহলে বস্তুর গতিশক্তি স্প্রিংয়ে বিভব শক্তি আকারে ঢুকে গেছে। এখন তুমি মানগুলো বসিয়ে ফেলো, এই হাফ বাদ যাবে, সো কে হচ্ছে 500, তাহলে 500x² = হচ্ছে আমাদের
100 ইন্টু 10 স্কোয়ার মানে হচ্ছে 100। তাহলে দেখো আমাদের এক্স কত আসছে, এক্স হচ্ছে সংকোচনের পরিমাণ। সো 100 ইন্টু 100 বাই 500 এর রুট। সো আমাদের অ্যান্সার হচ্ছে 4.47 মিটার। এইটুকু পরিমাণ সংকুচিত হবে স্প্রিং। তাহলে হাফ হাফ বাদ, এখানে হচ্ছে আমাদের এম, এম মানে হচ্ছে 100 ইন্টু 10 স্কোয়ার বাই 500 এর রুট। ঠিক আছে, 4.47 মিটার পরিমাণ সংকোচন হবে, কে? স্প্রিং সংকুচিত হবে। বুঝতেছ? তো এখানে এই ধরনের প্রশ্ন আরেকভাবে দেয়, বুঝছো? আমি তোমাকে দেখাই দিচ্ছি কেমনে দেয়। মাঝে মাঝে বলে দেয় যে ধরো বলা হলো যে এই স্প্রিংটার, খেয়াল করো, এই স্প্রিংটা থেকে এত মিটার উচ্চতায় রাখা ছিল, বেগ বলে নাই, এবার বললাম কতটুকু পরিমাণ সংকুচিত হবে, এক্স বের করতে বলছে। কোশ্চেনটা থাকবে এরকম যে একটি স্প্রিং থেকে মনে করো 3 মিটার উচ্চতায় থাকা 6 কেজি ভরের কোনো বস্তু ছেড়ে দিলে স্প্রিং কতটুকু সংকুচিত হবে। এটা কিন্তু তোরা ইজি হবে না। এখানে কি ভাবতে হবে তোমার, সে 3 মিটার উচ্চতায় ছিল, তো 3 মিটার তো ফ্রিভাবে নামবেই, এবার স্প্রিংয়ের উপর পড়ে সে আরও কিন্তু এক্স পরিমাণ নেমে গেছে। তাহলে বলো তো এই বস্তুটা মোট কতখানি রাস্তা চলে আসছে উপর থেকে? দেখো সে মোট চলে আসছে হচ্ছে এইচ প্লাস এক্স। সো তার থেকে যে পরিমাণ বিভব শক্তি রিলিজ হবে তার পরিমাণ হবে হচ্ছে এম জি, আর এখানে লিখবা জাস্ট এইচ প্লাস এক্স। এই যে এই পরিমাণ বিভব শক্তি তার থেকে মুক্ত হবে। এটা কোথায় যাবে? এটা বস্তুতে শক্তি আকারে জমা হবে, মানে বিভব শক্তি আকারে স্প্রিংয়ে। সো এটাকে বলতে পারবো হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। সে দুটো জিনিস কিন্তু আলাদা। এখানে ডিরেক্ট বেগ বলে দিয়েছিল, এই জন্য আমরা কি বলছিলাম? এই জন্য বলছিলাম হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, এটা বলছিলাম। কিন্তু এখানে তা বলি নেই। এখানে আমি বলছি একটা স্প্রিং উলম্বভাবে রাখা আছে, আমি একটা বস্তুকে উপর থেকে টুস করে ছেড়ে দিছি। তাহলে টুস করে যদি আমি ছেড়ে দিই তাহলে সে স্প্রিংকে নিয়ে কিন্তু এক্স পরিমাণ সংকুচিত হবে। তাহলে বস্তুটা কতখানি রাস্তা ফ্রিভাবে নেমে আসছে বলো তো? এইচ প্লাস এক্স পরিমাণ, এইচ প্লাস এক্স। তাহলে এম জি ইন্টু এইচ প্লাস এক্স, এইটুকু পরিমাণ বিভব, মানে বিভব শক্তি এই বস্তু থেকে রিলিজ হবে, আর সেটা স্প্রিংয়ের মধ্যে ঢুকে গেছে, দ্যাট ইজ হাফ কে এক্স স্কোয়ার। ব্যাস। আচ্ছা, এবার আমরা পদার্থের অবস্থা ও চাপ এই চ্যাপ্টারে ছোট্ট দুইটা জিনিস তোমাকে একটু মনে করে দিব। সেটা হচ্ছে দেখো একটা লিকুইডের ভেতরে তুমি যদি এইচ পরিমাণ নিচে যাও, এইচ পরিমাণ, তাহলে এখানে কতটুকু পরিমাণ বলো তো চাপ হয়? এই চাপের পরিমাণ কিন্তু হয় এইচ রো জি, তাই না? এই চাপটা হচ্ছে মূলত তরলের চাপ, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে এখানে প্লবতা বলতে একটা ব্যাপার আছে। একটা বস্তুকে যদি আমরা তরলের মধ্যে নিমজ্জিত রাখি, এই যে এই বস্তুকে মনে করলাম তরলে নিমজ্জিত রাখা হয়েছে, তাহলে সে যতটুকু পরিমাণ আয়তন, বস্তুটার যতটুকু পরিমাণ আয়তন, সে আয়তনের উপর একটা প্লবতা কাজ করে, তার এফ বি, যেটাকে আমরা প্লবতা বল বলি। এবং এই এফ বিকে কি বলা হয় বলতো? এফ বিকে বলা হয় হচ্ছে ভি বস্তুর আয়তন ইন্টু রো অফ লিকুইড ইন্টু জি। এটাকে আমরা বলি হচ্ছে প্লবতা বল বা বুয়েন্সি বা বুয়েন্ট ফোর্স, প্লবতা বল। এই প্লবতা বল কাজে লাগায় হচ্ছে জাহাজ ভেসে থাকে, বরফ পানির উপর ভাসে। তো এই প্রিন্সিপালগুলো তোমার কিন্তু খুব ইম্পর্টেন্ট, জানা লাগবে। যেমন বায়ুমণ্ডলের চাপ আছে আমাদের উপরে, যেমন আমি দাঁড়ায় আছে, আমার কিন্তু বাতাস উপর থেকে চাপতেছে। সিম্পল এক্সাম্পল হচ্ছে আমি যদি এই বোতলটার কথা চিন্তা করি, এই বোতলের ভেতরে, এই বোতলের মুখটা খুললাম না আমি, দেখো বাইরে থেকে বাতাস একে চাপতেছে, আবার ভেতরে বাতাস আছে সেটা তাকে বাইরের দিকে চাপতেছে। অর্থাৎ দ্য থিং ইজ লাইক দিস, যে আমার একটা বোতল যদি আমি চিন্তা করি এরকমভাবে, এই বোতলের মধ্যে এই দিক থেকেও প্রেশার আছে, ক্লিয়ার? সেই প্রেশারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, এবং 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে এই যেরকম 101.325 নিউটন পার মিটার স্কোয়ার। এই হচ্ছে আমাদের বাইরের চাপ। তদ্রূপ এই সেম পরিমাণ চাপ ভেতর থেকে বাইরের উপর আছে, এই যেভাবে ভেতর থেকে বাইরের উপর আছে। বুঝতে পারছো? এই ভেতরের চাপও 1 অ্যাটমসফিয়ার। এই জন্য কি হয়েছে, ভেতরের চাপ আর বাইরের চাপ সমান। দ্যাটস ওয়াই এই বোতলটা কিন্তু চুপসায় যাচ্ছে না, এরকমই আছে। বাট আমি যদি অলরেডি চুপসায় গেছে, আমি যদি মুখ দিয়ে সমস্ত বাতাস বের করে নিয়ে আসি, তখন কিন্তু বোতল এরকম চুপসায় যাবে। খেয়াল করো, আবার আমি মুখে দিলাম, একটু পানিও খাওয়া হয়ে গেছে। তো এইটা চুপসায় গেল কেন? কারণ আমি যখন ভেতর থেকে পানি, মানে বাতাস বের করে দিছি, তখন কি হয়েছে বলতো? তখন ভেতরের চাপ কমে গেছে, 1 অ্যাটমসফিয়ার তো কমে গেছে, বাইরের চাপ আছে। এই জন্য বাইরের চাপ একে ক্রাশ করে ফেলছে। ক্রাশ করে ফেলছে মানে হলো যে সে
এই যেরকম হয়ে গেছে পুরো, কারণ বাইরের চাপ এখন বেশি, ভেতরের চাপ কম। তাহলে তোমার যদি কেউ প্রশ্ন করে যে এই যে আমাদের বডি, আমরা বাতাসের চেয়ে প্রচণ্ড চাপ আছে আমাদের উপরে, আমরা কেন বোতলের মতন চুপসায় যাচ্ছি না, তুমি কি অ্যান্সার দিবা? যে আমাদের ভেতরে যে ব্লাড প্রেশার সেটা বাইরের 1 অ্যাটমসফিয়ার থেকে বেশি, এই কারণে আমরা চুপসায় যাচ্ছি না। কথাটা কি বুঝলা কি বললাম? মানে আমরা বাতাসের চাপ সহ্য করেও টিকে আছি, এর মূল কারণ কি? আমাদের ভেতরের যে ইন্টারনাল প্রেশার, ব্লাড প্রেশার, সেটা 1 অ্যাটমসফিয়ার থেকে বেশি, দ্যাটস ওয়াই আমরা চুপসায় যাচ্ছি না। তো এই ব্যাপারগুলো কিন্তু মনে রাখা লাগবে। আরে বাবা, দেখো প্রথম প্রশ্নটা এটা, প্রথম প্রশ্নটা বলছে যে মানুষ বায়ুমণ্ডলের প্রচণ্ড চাপ অনুভব না করার কারণ ব্যাখ্যা করো। কারণ কি হয়েছে বললাম? কারণ হচ্ছে আমরা ভেতরে যে ব্লাড প্রেশার সেটা 1 অ্যাটমসফিয়ার থেকে বেশি, এই জন্য বাইরের চাপটা আমরা ফিল করি না। এই বিষয়টাকে সুন্দরভাবে লিখে দিবা। যদি ব্লাড প্রেশার কম হইতো তাহলে আমরা চুপসায় যেতাম এবং আমরা জাস্ট মানে সংকুচিত হয়ে যেতাম অনেক। এখানে বলছে একটা প্রশ্ন যে কত ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান পাঠ দিবে। এটা তো তোমার মনে মুখস্থ প্রশ্ন না, মনে আছে? ইকুয়েশনটা কি ছিল? C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9। তাহলে তোমাকে বলছে কোন তাপমাত্রায় দুইটাই সমান, মানে আমি এই সি কেও ধরবো হচ্ছে এক্স আর এফ কেও ধরবো হচ্ছে এক্স। সো আমাদের এটা হবে হচ্ছে 9x মাইনাস 5x ইকুয়ালস টু 3 5 7 15 160 মাইনাস 160। তাহলে বাম দিকে হচ্ছে 4x ইকুয়ালস টু মাইনাস 160, তাহলে আমাদের x এর মান হবে হচ্ছে মাইনাস 40। তার মানে কোনো রুমের তাপমাত্রা মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস থাকা মানেই সেটা হচ্ছে মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট থাকা। আচ্ছা, আমাদের মানবদেহের তাপমাত্রা কত? মানবদেহের তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি সেলসিয়াস, তাই না? ও সেলসিয়াস না কিন্তু রে বেটা, সেলসিয়াস না। সেলসিয়াস হলে তো টকবক করে পানি ফুটতে শুরু করবে, সেলসিয়াস না, এটা হচ্ছে ফারেনহাইট, মনে থাকে যেন, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে ফারেনহাইট। তাহলে আমাদের মানুষের দেহের তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ডাক্তার যে তাপমাত্রা আমাদের বডিতে মাপে, এটাকে সেলসিয়াস মাপে না ফারেনহাইট মাপে? ফারেনহাইট মাপে। আমাদের বডি তাপমাত্রা তুমি যদি বলো যে 98 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তো এটা পাগল, কারণ ফুটন্ত পানির তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কি আমাদের গায়ে কি টকবক টকবক করে পানি ফুটতেছে? তো ইটস নট লাইক দ্যাট। এই বিষয়টা মনে রাখবো, কেমন? আচ্ছা, এটা একটা মজার প্রশ্ন। এখানে বলছে যে বরফের ঘনত্ব এত হলে একে পানিতে ডুবালে কত অংশ ভেসে থাকবে? বি ভেরি কেয়ারফুল, এটা খুব মজার প্রশ্ন একটা। এটা আমাদের ধরো একটা বরফের টুকরা, বরফের টুকরাটা বৈশিষ্ট্য হচ্ছে সে ঠিক এরকম একটা অবস্থান করে। তার মানে হলো যে তার টোটাল যে আয়তন, আমি ধরতেছি মোট আয়তন হচ্ছে ভি, আর যতটুকু অংশ পানিতে ডুবে আছে, ওকে, পানিতে ডুবে আছে, এটাকে আমি ধরতেছি হচ্ছে VIM, ইমার্জড, এবং এর উপর যে প্লবতা এই ইমার্জড অংশের উপর কাজ করবে, এবং এর ভেসে থাকা শর্ত হচ্ছে এর উপর যে পরিমাণ এমজি আছে, এমজি, ঠিক সেই একই পরিমাণ প্লবতা আছে। বুঝেছ? তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে বরফের যে ওজন মানে এমজি, এটা হচ্ছে প্লবতার সমান। এখন খুব মন দিয়ে শুনবা, এই এমটা কার ভর? বরফের ভর। তাহলে বরফের ভর মানে হচ্ছে, সরি, বরফের আয়তন এম আইস ইন্টু রো আইস, এটা হচ্ছে বরফের ভর ইন্টু জি। বুঝছো? এই হচ্ছে বরফের এমজি। আর প্লবতা বলকে আমরা কি বলি? ভি রো জি বলি না? বাট এখানে একটা কথা আছে কিন্তু, এই ভি মানে হচ্ছে যতটুকু অংশ ডুবে আছে সেই ইমার্জড অংশের আয়তন, আর রো মানে হচ্ছে যার মধ্যে ডুবে আছে। কার মধ্যে ডুবে আছে রে? পানিতে ডুবে আছে। আর জি তো জি। দেখো বুঝছো কিনা? বুঝছো? এটা তো ওয়াটার, চারপাশে পানি আছে না, তাহলে বরফটা পানিতে ডুবে আছে, পুরো ডুবে নেই, আংশিক ডুবে আছে। তাহলে আমাদের এটা আমি তোমাকে এটা আবার ব্যাখ্যা করতেছি, একটু খেয়াল করো, এটা অনেকে বুঝতে পারো না হয়তো বা। এইটুকু হচ্ছে আমার বরফকে ভাসিয়ে রাখা সত্য। সো আমাদের এম এর মান কি হবে? ও ভি ইন্টু রো, অর্থাৎ ভি হচ্ছে আমার বরফের আয়তন, পুরা বরফের আয়তন, আর রো হচ্ছে বরফের ঘনত্ব। এইটুকু মান হচ্ছে পুরা বরফের ভর, ফুল টোটাল, একদম টোটাল বরফের ভর। এই যে ভি আইস ইন্টু জি, আর ভি রো জি হচ্ছে এর উপর প্লবতা। তাহলে ভি মানে হচ্ছে ইমার্জ, যতটুকু অংশ ডুবে আছে তার আয়তন, রো মানে হচ্ছে পানির রো, আর জি মানে তো জি। এইটুকু করলেই তুমি মোটামুটি অনেকখানি বুঝে গেলা। কারণ এরপরে দেখো আমাদের জি বাদ যায়। জি বাদ যাওয়ার পর আমরা কি বলবো বলো তো? আমরা বলবো হচ্ছে ভি ইমার্জড বাই ভি আইস ইকুয়ালস টু, খেয়াল করবা, ইকুয়ালস টু হচ্ছে রো আইস বাই রো ওয়াটার, রো H2O।
তাহলে রো আইসের মান হচ্ছে 917, আর রো আইস মানে ওয়াটারের মান হচ্ছে 1000, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 0.917। এই মানটা মানে বোঝাচ্ছে যে টোটাল বরফের, খেয়াল করো, টোটাল বরফের 91.7% ডুবে থাকবে, তাহলে কত অংশ ভেসে থাকবে? ভেসে থাকবে মানে হচ্ছে আমাকে এইটুকু বের করতে বলছে, যেটুকু। তাহলে এইটুকু মানে হচ্ছে আমাদের পুরোটা যদি 100 হয় তার থেকে 91.7% বাদ দিব, তাহলে কত হবে? এটা আমাদের হবে হচ্ছে 8.3%। বুঝতে পারছো? এত অংশ ভাসবে, বুঝতে পারলা? খুব সহজ প্রশ্ন কিন্তু। তো এই ধরনের জিনিস কিন্তু পরীক্ষাতে আসবে। অর্থাৎ আমাদের একটা হালকা বস্তু পানিতে কিভাবে ভেসে থাকে তার কনসেপ্ট হচ্ছে প্লবতা, এবং কত অংশ ডুববে কত অংশ ভাসবে সেগুলো তুমি এই ধরনের টাইপ দিয়ে সলভ করে ফেলবা পুরা। প্রিন্সিপালটা হচ্ছে কি mg = fb, এটুকু জানলে বাদ বাকিটা তুমি নিজে নিজে করতে পারবা। গুড। এবার কি বলছে? একটি বেলুনকে পানিতে নিমজ্জিত করা হলো এবং এর ব্যাসার্ধ দ্বিগুণ করলে প্লবতা কত গুণ হবে? এটা আসলে এটা এখানে কিছু নাই, প্লবতা কত গুণ হবে। তো প্লবতা কথাটা বুঝো, বেলুন প্লবতা যদি বলা হয় fb, প্লবতা মানে কি? প্লবতা মানে হচ্ছে v rho g, তাই না? প্লবতা হচ্ছে v rho g, আর বেলুন যেহেতু গোলক তাহলে 4/3 পাই r কিউব ইন্টু রো জি। এখন কি বলতো দ্বিগুণ হয়েছে? ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে। তাহলে ব্যাসার্ধ আর যদি দ্বিগুণ হয়, এই রেডিয়াস যদি ডাবল হয়, তাহলে 2 এর কিউব কত হয়? 2 এর কিউব হয় হচ্ছে 8, তাহলে তার আয়তন 8 গুণ হয়ে যায় না? আয়তন 8 গুণ হয়ে গেলে প্লবতা বলের মানও হয়ে যাবে কত গুণ? 8 গুণ। সো এইটা একটা চমৎকার প্রশ্ন, যে কোনো বস্তুর আয়তন যদি 8 গুণ হয় তার উপর প্লবতার মানও কিন্তু 8 গুণ হয়ে যাবে। ঠিক এই কারণে দেখবা জাহাজ বা স্টিমারের যে ডেক, এটা কিন্তু অনেক ফাঁপা থাকে যাতে সে অনেক বেশি পরিমাণ পানিকে সরিয়ে দিতে পারে। বুঝছো? তো আমি আশা করি তোমরা বুঝতে পারতেছো, তোমরা তো মোটামুটি অনেক মেধাবী, বাট কোনো ভুল যাতে না হয়, এগুলো গেস করতে যাতে পরীক্ষাতে কোনো ভুল না হয় সেই বিষয়টা সবাই খেয়াল রাখবা। এবার পরে প্রশ্ন চলো কি বলছে। আচ্ছা, এখানে বলছে যে একটি ঘনাকার বস্তুর এক বাহু 2 সেন্টিমিটার, ঘনত্ব এত, বস্তুটিকে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত করলে আপাত ভর কত হবে? কথাটা বুঝো কিন্তু। ঘনক আঁকো, একটা ঘনক, হ্যাঁ, এটা একটা ঘনক, এটা একটা ঘনক, ঠিক আছে? তা আমি করছি কে এরকম মনে করো সুতা বেঁধে এভাবে রেখে দিছি, এবং শুধু তাই করি না, আমি এটাকে আবার পানিতে ডুবাই দিছি, ঠুস 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 ঠুস। তাহলে এই ঘনকের উপর কয়টা বল আছে বলো তো? 2টা বল আছে স্পেশালি। আচ্ছা সরি, সুতা নাই, আসলে সুতার কথাটা আমি ভুল করে ফেলছি, সুতাটা নাই। হ্যাঁ, সুতার কেসটা থাকলে আবার একটু আলাদা হয়ে যাবে। সুতা নাই, সুতা থাকলে ঘটনাটা আলাদা হয়ে যাবে। সুতা নাই বোঝানোর জন্য বলতে যে ভুল বলে ফেলছি, সুতা নাই। আচ্ছা এবার দেখো কি কি আছে। প্রথমত এর উপর একটা mg আছে নিচের দিকে, আর একটা প্লবতা আছে। mgটা বড়, তাহলে এর উপর আপাত ওজন যদি বের করতে বলা হয়, আপাত ওজন কথাটা বুঝতে হবে। এই আপাত ওজন মানে হচ্ছে mg মাইনাস fb, দুটার বিয়োগফল। এখন m কোন জায়গা থেকে পাবো? m হচ্ছে বস্তুটার আয়তন, কথাটা বুঝতে হবে, বস্তুটার আয়তন v ইন্টু রো অফ দ্য সলিড, এই যে রো এস মানে সলিড, এটা হচ্ছে বস্তুর আয়তন ইন্টু জি। বুঝলে? রো এস, এস মানে সলিড, গোলকটাটা সলিড, এই সলিডের আয়তন ঘনত্ব হচ্ছে 6600, মাইনাস এফ বি এর মান হবে হচ্ছে ভি, পুরোটা ডুবে আছে, আর রো অফ লিকুইড, লিকুইড কি পানি মনে হয়, পানি, তাহলে এটা হচ্ছে ওয়াটার ইন্টু জি। এই বিয়োগফল করতে হবে পুরা। আবার দেখো ভি রো জি, এই এম জি মানে হচ্ছে ভি ইন্টু রো এস হচ্ছে এইটা, তাহলে বস্তুর ভর পাওয়া যাবে, আর জি তো 9.8, এটা হচ্ছে বস্তুর ওজন, তার থেকে প্লবতারা বিয়োগ করা হয়েছে। তাহলে এখন দেখা যাক আয়তন কত। এক বাহু হচ্ছে 2 সেন্টিমিটার, তো 2 সেন্টিমিটারকে তুমি মিটারে কনভার্ট করে ফেললে কত হবে? 2/100 মানে 0.02, সো এটা হচ্ছে 0.02 মিটার। তার ঘনক মানে কি? এইটার কিউব হবে হচ্ছে আমার আয়তন, তাহলে এইটার কিউব হবে 0.02 এর কিউব, সো এটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে 8 × 10⁻⁻6, এটা কমন নিয়ে ফেলো, 8 × 10⁻⁻6। ভি কমন হলে কি থাকে? রো এস ইন্টু জি, রো এস মানে 6600,
6600 ইন্টু জি মানে হচ্ছে 9.8 মাইনাস রো অফ ওয়াটার হচ্ছে 1000 ইন্টু 9.8। তাহলে দেখো তোমাদের কত আসতেছে 8 × 10⁻⁶ ইন্টু 9.8 ইন্টু 5600। সেই মানটা আসতেছে হচ্ছে আমাদের মূলত 0.4390 এত নিউটন। এই হচ্ছে আপাত ওজন। এখন আপাত ভর বের করতে বলছে। আপাত ভর আবার কি জিনিস? এই জিনিসটাকে আমি লিখতে পারবো হচ্ছে এম ড্যাশ ইন্টু জি। এম ড্যাশ মানে হচ্ছে তার আপাত ভর। তাহলে এম ড্যাশের মান হবে হচ্ছে 0.43904। এই পরিমাণ ওজন সে ফিল করতেছে, একে 9.8 দিয়ে ভাগ করব। মানে বস্তু, তুমি যেমন পানিতে যদি গোসল করতে নামো তোমার নিজেকে একটু হালকা মনে হয়, তাহলে কতটুকু পরিমাণ হালকা মনে হয়? তোমার ভর কত মনে হয়? তোমার ভর মনে হয় হচ্ছে এখানে 0.0448 কেজি। তাহলে এই হচ্ছে তোমার আপাত ভর। আর আপাত ওজন যদি বলতো, এই হচ্ছে তোমার আপাত ওজন। কথাটা কি বুঝলে? আবার বলতেছি, যেমন ধরো আমার ওয়েট আমি ধরলাম হচ্ছে 100 কেজি সাপোজ। তাহলে 100 কেজি যদি হয়, আমি এখন 100 কেজি ফিল করতেছি, বাট আমি পানিতে যখন যাব তখন আমি কিন্তু 100 কেজি ফিল করবো না, আমরা কম ফিল করব। কতটুকু কম ফিল করব? সেটা হচ্ছে প্লবতা যতটুকু বাদ যাবে সেটা করার পর যে রেজাল্ট, তাকে 9.8 দিয়ে ভাগ করবা। কারণ আপাত ওজন মানে হচ্ছে আপাত ভর ইন্টু জি। এইটা মানে হচ্ছে আমি কতটুকু ফিল করতেছি পানিতে, তার জন্য জি দিয়ে ভাগ করছি আমরা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের এবার তাপের কিছু প্রশ্ন আসছে মনে হয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দিচ্ছে হচ্ছে, এখানে কি বলছে বলতো, যে একটি পাত্র পারদপূর্ণ, পানির 100 সেন্টিমিটার নিচে পারদ আছে, পারদের উপর কতটুকু চাপ প্রয়োগ হবে? পানির 100 সেন্টিমিটার নিচে যদি পারদ থাকে, তাহলে আমাদের চাপের পরিমাণ হবে হচ্ছে এইচ রো জি। পারদের উপর চাপ, কিন্তু পারদ চাপ না। তাহলে এইচ এর মান হচ্ছে 100 সেন্টিমিটার মানে 1 মিটার, পানির ঘনত্ব হচ্ছে 1000, আর জি মানে হচ্ছে 9.8। তাহলে আমাদের 9800 এত নিউটন পার মিটার স্কোয়ার। বুঝেছ? একটি পাত্র পারদপূর্ণ, পানির 100 সেন্টিমিটার নিচে পারদ আছে, তাহলে আমাদের একটি পাত্র পারদপূর্ণ, ডাজেন্ট ম্যাটার, এই যে পারদ। এবার এইটা পানির 100 সেন্টিমিটার নিচে রাখা আছে, তাহলে এর উপরে 100 সেন্টিমিটার যেহেতু পানি আছে, তাহলে এই পারদের উপর যে চাপটা প্রয়োগ হবে সেটা হচ্ছে পানি চাপ দিবে, আর কিছু না। বুঝছো? এবার এগুলো তো আমরা কিছুক্ষণ আগে করছিলাম মনে হয়। এটা অবশ্য বস্তুর উপর তাপের প্রভাবের চ্যাপ্টারের জিনিস, যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত ফারেনহাইটের সমান। তাহলে একদম সিম্পল, এই যে C/5 ইকুয়ালস টু F-32/9, এটা ইউজ করে ফেলো। তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে 40/5 ইকুয়ালস টু F-32/9। এই তোমরা কি বুঝতেছো? দেখো আমি ফাস্ট করতেছি, কারণ এটুকু ফাস্টই করা লাগবে। তুমি এটা নিয়ে তো ঝিমালে হবে না রে বাবা। তাহলে 40/5 কত হলো? 8 × 9 প্লাস 32, তাহলে 104 ডিগ্রি ফারেনহাইট, 104 ডিগ্রি ফারেনহাইট। এটা হচ্ছে আমাদের এফ এর মান আছে 104 ডিগ্রি ফারেনহাইট, 104 ডিগ্রি ফারেনহাইট, এটা অ্যান্সার। সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক লিখো। এটা কি মনে আছে তোমাদের? সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। তাহলে সেলসিয়াস C/100 equals to F-32/180 equals to K-273/100। এই হচ্ছে সম্পর্ক। তো তুমি যদি চাও এটাকে এভাবে লিখতে পারো, C/5 equals to F-32/9 equals to K-273/5। এভাবে মনে হয় তোমাদের মনে রাখাটা সহজ, এটা বইতে সরাসরি আছে। এই হচ্ছে আমাদের সম্পর্ক, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এই হচ্ছে সম্পর্ক। তোমরা ইন্টারমিডিয়েটে আরও দুটো স্কেল সম্পর্কে জানবা, রোমার স্কেল, র্যানকিন স্কেল। তো সেগুলোর সাথে আরও সম্পর্ক আসবে সামনে, এগুলো খুব মজার জিনিস। এখানে বলছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 500 সেন্টিমিটার কিউব হলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন কত হবে? তাহলে একদম সহজ, ভি থেটা ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস গামা ইন্টু থেটা। এখন তোমরা নিশ্চয়ই বুঝতেছো V0 হচ্ছে কত বলো তো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন মানে 500 সেন্টিমিটার কিউব, 500 সেন্টিমিটার কিউব ইন্টু 1 প্লাস গামা। তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াসের জন্য আদি আয়তনের 1/273 বৃদ্ধি পায়, তাহলে 1/273, আর থিটার মান হচ্ছে 100। ব্যাস, এই তো হয়ে গেছে। তাহলে এখান থেকে যা পাওয়া যাবে সেটা অ্যান্সার। তাহলে 1 প্লাস 100/273
ইন্টু 500 683.1 সেন্টিমিটার কিউব। এই 1/273 কোথেকে আসলো তোমরা পড়ছিলা না যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার যে আয়তন ভি নট, যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আয়তন বলা হয় সেটা কত হবে, সেটা হবে ভি নট প্লাস ভি নটের সাথে 273/1 যোগ করবা। যদি বলতাম যে 2 ডিগ্রি সেলসিয়াসে কত হবে আয়তন, তাহলে আমাদের এখানে হবে হচ্ছে তখন 2 দ্বিগুণ হবে। যদি বলতাম যে 30 ডিগ্রি সেলসিয়াস আয়তন কত হবে, তাহলে 30 দ্বিগুণ হবে। মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য 0 ডিগ্রির যে আয়তন তার সাথে 273/1 করে গুণ করতে থাকবা। বুঝছো? আচ্ছা, এখানে কি বলছে, এখানে বলছে একটা প্রশ্ন যে এগুলো সব কিন্তু এজন্য এইটা হলিক্রসের প্রশ্ন যে 3 কেজি অ্যালুমিনিয়ামের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 81,000 জুল তাপের প্রয়োজন হলে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ নির্ণয় করো। তাহলে কিউ ইকুয়াল টু এমএস ডেল থেটা, এমএস ডেল থেটা এই ইকুয়েশন দিয়ে করতে হবে। তার কতটুকু পরিমাণ তাপ লাগে, 81,000 জুল। আর এম এর মান কত, এম এর মান হচ্ছে 3 কেজি, আর এস বের করা লাগবে, আর ডেল থেটা মানে হচ্ছে 30 ডিগ্রি বৃদ্ধি করতে হবে আমাকে। তাহলে এখান থেকে তুমি অনায়াসেই কিন্তু এস বের করতে পারবা। তাহলে 81,000 ডিভাইডেড বাই হচ্ছে 3 × 30, তাহলে 900 জুল পার কেলভিন পার কেজি। ব্যাস, এটা অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এবার ভৌত রাশি ও পরিমাপ চ্যাপ্টারের কয়েকটা ছোট ছোট জিনিস আছে, যেমন আমি তোমাকে একটু দেখাই দিই। এটা 1 নাম্বার চ্যাপ্টার, এটা আমি এই জন্য লাস্টে দিছি। ঘনত্বের মাত্রা সমীকরণ কি, ঘনত্ব। আচ্ছা, ঘনত্ব রো ইকুয়ালস হচ্ছে এম বাই ভি, তাই না? তাহলে খেয়াল করো, এম মানে হচ্ছে ক্যাপিটাল এম আর ভি মানে হচ্ছে এল কিউব। তাহলে সিম্পলি কি হবে, এম এল টু দি পাওয়ার -3। এটা হচ্ছে ঘনত্বের মাত্রা সমীকরণ, একদম সহজ। এখানে বলছে কোনো বস্তুর দৈর্ঘ্য এত মিলিমিটার, এর সর্বোচ্চ সর্বনিম্ন দৈর্ঘ্যের পার্থক্য কত সেন্টিমিটার। তাহলে 400 ± 0.1 মানে কি, 40.1 মিলিমিটার হচ্ছে ম্যাক্সিমাম মান, আর 39.9 মিলিমিটার হচ্ছে মিনিমাম মান। বুঝতে পারছো? সর্বোচ্চ প্লাস মাইনাস মানে কি, 40 থেকে 0.1 মিটার বেশি হইতে পারে, 0.1 মিলিমিটার কম হইতে পারে। তাহলে 40.1 আর 39.9, তাহলে এই দুইটা ডিফারেন্স বের করবো, ডেল্টা। তাহলে 40.1 - 39.9, সো আমাদের মানটা দাঁড়াচ্ছে হচ্ছে 0.2 মিলিমিটার। আচ্ছা, 0.2 মিলিমিটারকে সেন্টিমিটার করা লাগবে, তাহলে মিলিকে সেন্টি কেমনে করে, মিলিকে সেন্টিমিটার কেমনে করে, এটাকে ভাগ করবা, 10 দিয়ে ভাগ করবা, তাহলে সেন্টিমিটার পাবা তুমি। তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 0.02 সেন্টিমিটার, এটা অ্যান্সার। বলছে সর্বোচ্চ ও সর্বনিম্ন দৈর্ঘ্যের পার্থক্য কত, 0.02 সেন্টিমিটার। বুঝলে? আচ্ছা, এখানে একটা মজার প্রশ্ন বলছে। এই প্রশ্নটা বলছে হচ্ছে কি, দেখো যে একটি ফাঁপা লোহার গোলকের বহিঃব্যাস 13 সেন্টিমিটার, লোহার বেদ 2 সেন্টিমিটার হলে ফাঁপা অংশের আয়তন কত। খুব মন দিয়ে দেখো, খুব মন দিয়ে দেখবা। তাহলে আমাদের এইটা হচ্ছে একটা গোলক মনে করো, কেমন, এই গোলকটা ফাঁপা, এরকম ফাঁপা। তাহলে প্রথমে বলো টোটাল বহির্ব্যাস, ব্যাসার্ধ ধরি আমরা 13 সেন্টিমিটার না, তাহলে 13 অর্ধেক হচ্ছে কত বলো তো, 6.5। তাহলে আমাদের 6.5 সেন্টিমিটার হচ্ছে ব্যাস, এই মানে ব্যাসার্ধ এইটা। আর লোহার বেদ বলছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার মানে হচ্ছে এইটুকু 2 সেন্টিমিটার, যে এইটুকু 2 সেন্টিমিটার। তাহলে বলো তো ভেতরের ব্যাসার্ধ কতটুকু, শুধু এইটা। 6.5 থেকে 2 বাদ দিবা, কত হবে, 4.5। এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। আর যেহেতু এটা ফাঁপা, তাহলে আমাদের এই অংশটা সলিড, এই যে এই অংশটা সলিড। বুঝতে পারছো কি, এই অংশটা সলিড। তাহলে এবার তোমাকে বলছে যে ফাঁপা অংশের আয়তন কত, তাহলে ফাঁপা অংশের আয়তন মানে এইটুকুর আয়তন। তাহলে এইটুকু একটা গোলক যার ব্যাসার্ধ 4.5 সেন্টিমিটার। তাহলে ফাঁপা অংশের যে আয়তন হবে, ফাঁপা, দ্যাট ইজ 4/3 পাই ইন্টু r কিউব। বসিয়ে ফেলো, ডিসুম 4/3 পাই। এই রেডিয়াস কত, এই খবরদার রেডিয়াস হচ্ছে, এখানে কিন্তু ব্যাস ট্যাস বলা আছে, বহির্ব্যাস। তাহলে 13 অর্ধেক হচ্ছে 6.5 থেকে 2 সেন্টিমিটার বাদ যাবে, মানে 4.5 সেন্টিমিটার। তাহলে 4.5 এটাকে কি মিটারে রাখবা, মিটারে কনভার্ট করে ফেলো, তাহলে এর কিউব। এখান থেকে যা হবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু 4.5 ইন্টু 10⁻² এর কিউব,
কত আসলো? এটা আসলো 3.817 ইন্টু 10 টু দি পাওয়ার -4 -4 কি বলো তো এটা? মিটার কিউব। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ফাঁপা অংশটার আয়তন। আচ্ছা, এবার এখানে কিছু প্রশ্ন দিছে, ছোট ছোট প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি একটু কুইক করবো, খেয়াল করো। প্রধান স্কেলের 1 ভাগ ইকুয়াল টু 1 মিলিমিটার ও ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘর হলে সর্বনিম্ন কত দূরত্ব পর্যন্ত মাপা যাবে? কেমনে চিন্তা করবা তুমি? প্রধান স্কেলের 1 ভাগ কত মিলিমিটার? 1 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের 20 ঘর মূল স্কেলের 19 ঘরের সমান। তার মানে মূল স্কেলের 1 ঘরকে, কথাটা বুঝতে হবে, মূল স্কেলের 19 ঘর আছে না, আর ভার্নিয়ার স্কেলে সেটা হচ্ছে 20 ঘর। তাহলে আমরা এই যে 1 ঘর ডিফারেন্স, ওই 1 ঘর ভার্নিয়ার স্কেলের মধ্যে কি 20 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, 20 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের ভার্নিয়ার সর্বনিম্ন যতটুকু দূরত্ব মাপা যাবে সেটা হচ্ছে 1/20 এতটুকু মিলিমিটার। 1/20 মানে হচ্ছে 0.05 মিলিমিটার। বুঝতে পারছো? 1/20 1/20 0.05 মিলিমিটার। কথাটা কি বুঝলে? লঘিষ্ঠ গণন মানে একদম সর্বনিম্ন কতটুকু মাপা যায় আর কি। ভার্নিয়ার ধ্রুবক, যে এখানে যেহেতু বলছে যে মূল স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, তাহলে মূল স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলে যে যদি 20 ঘর হয়ে যায়, তাহলে এই যে 1 ঘর ভার্নিয়ার স্কেলে যে হচ্ছে 20 ভাগে ভাগ হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/20 0.05 মিলিমিটার। এখন 0.05 মিলিমিটার কি আছে? 0.05 মিলিমিটার, 0.05 মিলিমিটার, এই যে গ নাম্বার অ্যান্সার। আচ্ছা, এটাকে তো সেন্টিমিটারে কনভার্ট করলেও তো এটা হয়, এটাকে 10 দিয়ে ভাগ করলে এটা কত হবে? 0.05 সেন্টিমিটার, এই না? এই হবে না? তো খ তো অ্যান্সার হয়। তাহলে কি এখানে আমার অপশন 2 কোনো একটা ভুল দেওয়া আছে? এটা হয়তো বা মিটার টিটার কিছু হবে মেবি। তো যাক, 1/20 মিলিমিটার অ্যান্সার। আচ্ছা, এখানে এই দুইটা প্রশ্ন একটু খেয়াল করো, এই দুইটা প্রশ্ন আসলে সিমিলার। এখানে বলছে যে স্ক্রু গজে দৈর্ঘ্য হচ্ছে 7.28 মিলিমিটার, পিচ 0.5। পিচ মানে হচ্ছে বৃত্তাকার স্কেল একবার ঘুরলে যতটুকু পরিমাণ আগায় সেটা হচ্ছে পিচ। লঘিষ্ঠ গুণন 0.1 হলে স্ক্রু গজ কতবার পূর্ণ ঘূর্ণ সম্পন্ন হয়েছে? কথাটা বুঝো, মানে আমি একটা বস্তু মাপছি যার দৈর্ঘ্য হচ্ছে 7.28 মিলিমিটার, আর আমার পিচ মানে আমি যদি স্ক্রু গজ একবার ঘোরাই তাহলে সে কতটুকু পরিমাণ আসলে 0.5 মিলিমিটার। তাহলে ঐকিক নিয়ম, তাহলে একবার মানে 0.5 মিলিমিটার পরিমাণ যদি ঘোরানো হয় তাহলে একবার যায়, তাহলে এতটুকুর জন্য কতটুকু যাবে? মানে ঐকিক নিয়মটা এমন হবে যে 0.5 মিলিমিটার পথে ঘুরে কতবার? একবার। তাহলে 7.28 এত মিলিমিটার পথে কতটুকু পরিমাণ ঘুরবে? তাহলে 7.28 এটাকে ভাগ করবা কি দিয়ে বলো তো? 7.28কে ভাগ করবা হচ্ছে 0.5 মিলিমিটার দিয়ে, ব্যাস। এটা করলে তুমি পাবা হচ্ছে 14.56 এতবার। তো এটা তো পূর্ণবার হয় না, এটাকে আমরা এই জন্য 14 বার লিখি। বুঝতে পারছো? তাহলে এই পিচ শব্দটা মানে কি? পিচ শব্দটা মানে হচ্ছে যে স্ক্রু গেজকে যদি আমরা একবার ঘোরাই তাহলে রৈখিক স্কেল বরাবর সে যতটুকু পরিমাণ আগাতে পারে। এবং তোমরা স্ক্রু গেজে দেখবা আমার ইউটিউব চ্যানেলে আছে, ভিডিও দেওয়া আছে, ওইটা সম্পর্কে তুমি দেখতে পারো। তুমি যদি আসলে আমাদের এসএসসির কোর্সে থাকো তাহলে তো কোর্সে তুমি অলরেডি ক্লাসগুলো পেয়ে গেছো। স্ক্রু গেজের প্র্যাকটিক্যাল আমি কিন্তু করে দেখাইছি অলরেডি, স্ক্রু গেজ ভার্নিয়ার ক্যালিপাসের প্র্যাকটিক্যাল করে দেখাইছি আমি। তাহলে 14 বার অ্যান্সার। এই কোশ্চেনটাও যা, এই কোশ্চেনটাও তাই, দুটা সেম প্রশ্ন। এবার এই প্রশ্নটা বলছে স্লাইড ক্যালিপার্সের মূল স্কেলের পার 12 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপাতন 6, ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার হলে মোট দৈর্ঘ্য কত হবে? তাহলে একটু খেয়াল করো, তাহলে মূল স্কেলের পার্ট হচ্ছে 12 প্লাস ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটারকে কি করবা? সেন্টিমিটারে কনভার্ট করে ফেলো। তাহলে 0.1 একে ভাগ করবা 10 দিয়ে, আর কত ঘরে মিলে গেছে? পুরোপুরি 6 ঘরে মিলে গেছে, এখানে 6 দিয়ে গুণ করে দিবা। তাহলে তুমি অ্যান্সার পাবো হচ্ছে 12.06 এবং এটা অ্যান্সার আসবে হচ্ছে সেন্টিমিটারে। তাহলে প্রিন্সিপালটা হচ্ছে কি, কোন একটা দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের সাহায্যে মাপার জন্য প্রথমে মূল স্কেলের পার্ট নিব, তার সাথে ভার্নিয়ার ধ্রুবক গুণ করব, আর কোন স্কেলে বা কোন দাগে গিয়ে পুরোপুরি মিলে গেছে সেটা গুণ করব 6। তো এটা গুণ করলে তুমি মোটামুটি পেয়ে গেলা 12.06 সেন্টিমিটার। তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের দেখো গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এটা তো আমি করাইছি মাত্র, এটাও করাইছি, এই দুইটা প্রশ্ন কিন্তু মাত্র করালাম আমি। এই যেটা এটা দেখো, যে এটা হচ্ছে ফর্মুলা মেনলি, এই যে
এল মানে টোটাল লেন্থ হচ্ছে মেন স্কেলের পার্ট প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন্টু ভার্নিয়ার পার্ট। তো এইভাবে করে ফেলতে পারবা। আর এখানে তো তুমি সেই ঘূর্ণন সংখ্যা 14 বার করে ফেললা। তো আসলে দেখো এইগুলো মোটামুটি আমাদের বিগত 15 বছর যাবত যত ধরনের প্রশ্ন আসছে তার বেসিক কনসেপ্ট সহ কিন্তু পুরা এই যতগুলো চ্যাপ্টার একদম ফুল রিভাইজ হয়ে গেল। সো তোমার দায়িত্ব হচ্ছে পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন যখন তুমি দেখবা খুব ঠান্ডা মাথায় ভুল না করে তুমি এগুলোকে সমাধান করার চেষ্টা করবা, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে এটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আরেকটা ক্লাস করাবো, সেটা হচ্ছে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলো নিয়ে যে কমপ্লেক্স প্রশ্নগুলো আসছে সেগুলোর উপর ভিত্তি করে। বাট তোমাদের বারবারই বলবো যে এসএসসির বইটা, এসএসসি বই মানে কি, এসএসসির দুইটা বই, এই যে এই দুইটা বই, এসএসসির এই দুইটা বই তো করবাই, ঠিক আছে? এসএসসির এই বইটা এই দুইটা বই তো করবাই, সাথে করে ইন্টারমিডিয়েটের বইটা যদি তোমার পক্ষে সম্ভব হয় তুমি একটু হালকা টাচ করে ফেলবা ইন্টারমিডিয়েটের বই, কেমন? আর এগুলো দেখো এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেমন এই যে গ্রাফ দেখো, এই গ্রাফগুলো কিন্তু পরীক্ষাতে আসে, বুঝছো? আর তোমাদের এখানে আমি একটু বলে দিই কোন কোন চ্যাপ্টারগুলো অনেক বেশি পরিমাণ জরুরি। কোথায় আছে আমার, এই যেটা উপরে নিয়ে নেই, তাহলে টানাটানি করা লাগবে না। কোন কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসবে আমি একটু তোমাকে দাগাই দিচ্ছি, এগুলো কিন্তু প্রয়োজন, কেমন? আচ্ছা একটু একটু জুম করে এটাকে, বেশি জুম হয়ে গেছে মনে হয়। হ্যাঁ একটু দেখো কেমন, কোন কোন চ্যাপ্টার থেকে বেশি বেশি পরিমাণ প্রশ্ন আসে। 1 নাম্বার চ্যাপ্টারটা আসলে অত বেশি সিরিয়াস না। 2 নাম্বার, এটা ভিভিআই, এটা কয়েকটা স্টার দাও, 1 স্টার, 2 স্টার, 3 স্টার। এটা বল 3 স্টার, বুঝছো? কাজ ক্ষমতা শক্তি 3 স্টার। এই 3টা চ্যাপ্টার মাস্ট, প্রশ্ন আসবেই। এবার পদার্থের অবস্থা ও চাপ 2 স্টার, বস্তুর উপর তাপের প্রভাব 2 স্টার, তরঙ্গ শব্দ 3 স্টার, তরঙ্গ শব্দ কি 3 স্টার, আলোর প্রতিফলন 2 স্টার, আলোর প্রতিসরণ 2 স্টার, স্থির বিদ্যুৎ 4 স্টার, স্থির বিদ্যুৎ থেকে প্রশ্ন থাকবেই, জলবিদ্যুৎ 3 স্টার, চুম্বক ক্রিয়া এটা মোটামুটি 1 স্টার, তেজস্ক্রিয়তা কোনো স্টার না, ভৌত রাশীয় পরিমাপ হচ্ছে 1 স্টার। তাহলে এই হচ্ছে তোমার স্টারগুলা। মানে আমি বোঝাতে চাচ্ছি হচ্ছে এই যে দেখো এখানে কিন্তু সবগুলো চ্যাপ্টার সমান গুরুত্বপূর্ণ না। এখন তোমার দায়িত্ব হবে মনে করো গতি, বল, তারপর কাজ ক্ষমতা শক্তি, এগুলো কিন্তু সহজ চ্যাপ্টার, বাট এর মধ্যে যতভাবে ঘোরায় পেঁচায় প্রশ্ন দিতে পারে এগুলো যেন তোমার মনে থাকে, কেমন? আর কোন কোন চ্যাপ্টার গুরুত্বপূর্ণ সেটা তো আমি তোমাকে মানে মার্ক করেই দিলাম, এগুলো একটু খেয়াল রাখবা, বইতে একটু মনে রাখবা যে আমার কোনটা কোনটা পড়া লাগবে। ঠিক আছে, আমরা তাহলে আজকে কোন পর্যন্ত পড়ছি বলো তো? 1 2 3 4 5 6, এই 6টা চ্যাপ্টার শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে তরঙ্গ শব্দ থেকে শুরু করে বাদ বাকি যেগুলো আছে এইটা আর একটা ক্লাসে করাবো, নেক্সট ক্লাসে। ভালো থাকবে সকলে, পুরো ক্লাসটা দেখে নিও। বাই বাই।